আচ্ছা, তো আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ বা কন্টাক্ট আস পেজ। আচ্ছা, এই পেজটার বিশেষত্ব কি? অন্যান্য পেজগুলোতে যেরকম শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন, জাস্ট আমাদের ভিজিটররা আমাদের সাইট সম্পর্কে জানতে পারবে, ইনফরমেশন কালেক্ট করতে পারবে। আর কন্টাক্ট আস পেজটা মূলত এরকম হয় যে ভিজিটররা চাইলে আমাদের পর্যন্ত রিচ করতে পারবে বা আমাদেরকে কোনো কিছু জানাইতে পারবে, কোনো একটা মেসেজ করতে পারবে, ক্লায়েন্টকে কোনো ইনফরমেশন দিতে পারবে, অথবা তার কোনো ইনফরমেশন ক্লায়েন্টের কাছে পাঠাইতে পারবে। এটা কিভাবে দিতে পারবে? সেটা হচ্ছে একটা ফর্মের মাধ্যমে। ফর্ম ফিল আপ করে সে জাস্ট সেন্ড করবে, এই ফর্মটা সেন্ড হয়ে যাবে ক্লায়েন্টের কোনো একটা ইমেইলে, এবং যেই প্ল্যাটফর্ম ইউজ করতেছে এই প্ল্যাটফর্মে ড্যাশবোর্ডের কোনো একটা জায়গা। সো এই দুইটা বিষয় আজকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো, কোনটা নিব কোনটা নিব না, বা দুইটাই একসাথে নেওয়া যায় কিনা, ক্লায়েন্টে কিভাবে বুঝিয়ে দিবে, পুরো বিষয়টা আজকে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে, কন্টাক্ট আস পেজ। এটা অ্যাবাউট আস আছে, আমরা যদি আরেকটা পেজ তৈরি করতে যাই আমাদেরকে কি বলি, ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ যদি যাই, যে আমাকে বলতেছে যে না, তুমি এর থেকে বেশি পেজ নিতে পারবে না, দুইটা পেজ নিতে পারবে। যদি নিতে চাও তোমাকে প্ল্যান আপডেট করতে হবে, অ্যাটলিস্ট বেসিক প্ল্যানে যাইতে হবে, তাই না? এখন আমরা তো প্ল্যান নিব না, অন্তত প্র্যাকটিস করার জন্য। এখন পয়েন্ট হচ্ছে, তাহলে আমরা মাল্টিপল পেজের সাইট করবো কিভাবে? আপনাদেরকে কি দেখাইছিলাম একটা মাল্টিপল পেজের সাইট কিভাবে নিতে হয়? না ভাইয়া, দেখেন নাই। চলেন তাহলে শিখে ফেলি। দেখেন নাই বলছিলেন, দেখাবেন। ওকে, চলেন তাহলে আজকে শিখে ফেলি নাকি? জি ভাই, তাহলে দেখা অবশ্যই। যাবে আমাদের প্র্যাকটিসটা একটু সুন্দর হবে। আচ্ছা, এটার জন্য কি করবো আমরা? এটার জন্য হচ্ছে, যখন আমরা সাইটটা নিব, ঠিক আছে, তখন আমাদেরকে ডিসাইড করতে হবে কি করবো আমরা। আচ্ছা, এটার জন্য আমি একটা ডিফারেন্ট কোনো সিঙ্কে চলে যাই। লেটস সে এটাতে দিই, এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সম্ভবত আমার অ্যাকাউন্ট এটাতে আছে কিনা আমি শিওর না। আর এখন করেই ফেলি, ডিরেক্ট জিমেল দিয়ে করে ফেলবো। অর্থাৎ উচিত হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে আগানো। আচ্ছা, সম্ভবত আছে আমার। ফাইন, তো এটা রিমিক্স করে দিই, হ্যাঁ। রিমিক্স করার জন্য কি করতে হয়, যে রেড যে মার্ক করা লিখাটা আছে, এটা পুরোটা এখানে বসে তারপরে রিমিক্স করতে হয়। এখন আমরা কি করবো, এখান থেকে একটা নিউ সাইট। এই টাইমটা ক্লায়েন্টের নক করার একটু পিক একটা আওয়ার, এই টাইমটা প্রচুর নক করে, ওরা অ্যাক্টিভ হয় এই টাইমটাতে। ওদের দিনের হিসাবে দিনের শুরু না, একদম 12 ঘন্টা উল্টা যদি ধরি, তো ওদের হিসাবে দেখা যায় হয়তো গাড়িতে আছে, হয়তো বা 11টার সময় অফিস, ও দেখা যায় গাড়িতে বসে টেক্সট টেক্সট করে। তো তিনটা ক্লায়েন্টের দুইটা ক্লায়েন্টে এই টাইমে অ্যাক্টিভ। বেশ, আপডেট আনার জন্য হোয়াটস গোয়িং। আচ্ছা, জাস্ট ক্রিয়েট নিউ সাইট দেওয়ার পরে দুটো অপশন, তাই না? ব্ল্যাঙ্ক সাইট, টেমপ্লেট, দুটো অপশন না? এই দুইটা অপশনের মধ্যে আমি এখানে কি করতে পারবো? আচ্ছা, ওইটা যেটা সাউন্ড হচ্ছে ওটা আপওয়ার্কের না, ওটা হোয়াটসঅ্যাপে। আমার এটা হচ্ছে অনেক দূরত্ব লেগেছে, এই জন্য হোয়াটসঅ্যাপের সাউন্ড হচ্ছে। ওকে, সো এইখানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে টেমপ্লেট। আমরা চলে যাবো কোথায়? টেমপ্লেট অপশনে। কেন? এইখান থেকে ফ্রি চুজ করবো করে। আমরা এই টেমপ্লেটটা আছে একটা, এটা একটা টেমপ্লেট আছে। আমরা কি করব, প্রিভিউ করে দেখবো, ঠিক আছে? আইদার আমার যে ডিজাইন করবো এটার কাছাকাছি কিছু চাইলে নিতে পারি, এটা হয়তো কাজে লাগতে পারে। আর যদি না লাগে, এটা কোনো সমস্যা নেই, জাস্ট প্রিভিউ টেমপ্লেটে যাবেন। আপনি কি চেক করবেন, এই যে এটা লিঙ্কের এইগুলোর ভিতরে এগুলো পেজ কিনা, ঠিক আছে? এগুলো কিন্তু পেজ না। কেমনে বুঝলাম? এই যে নিচে দেখেন লিঙ্ক দেখা যায় না, ওভার করলে হ্যাশট্যাগ দিয়ে দেখা যাচ্ছে, হুম। মানে কি এটা কি স্ক্রলিং মেনু, তাই না?
জি জি। তাহলে এটা আমাদের লাভ নেই তাহলে। এটা কি, এটা টেমপ্লেটে জানা এই টেমপ্লেটটা ধরেন মোটামুটি ভালো অ্যামাউন্টের পেজ আছে, ম্যাক্সিমাম তো আমি এটাই চুজ করি আমার 3টা 4টা 5টা পেজ লাগলে। এটাতে যাব, এই প্রত্যেকটা পেজ দেখতে পাচ্ছেন। আচ্ছা এইটা সম্ভবত এখন ওকে, এটাতে আগে পেজ ছিল কি ল্যান্ডিং পেজ সিস্টেমে পেয়েছে। আচ্ছা এটা নাও হইতে পারে, লেটস সি, দেখে যাই আবার। এইটা মেবি, এই এটা প্রত্যেকটা পেজ না। জি ভাই। So, তখন হ্যাশট্যাগ ক্লিক নাই। করে কনফার্ম করে নিবেন। সো অলমোস্ট কয়টা পেজ আছে, হোম একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পেজ পাচ্ছি আমরা লিস্ট, জি তাই না? জি। তো জি ভাই। 5টা পেজে যদি আমার হয়ে যায় আমি এটা নিব। আরো বেশি লাগবে, 10টা পেজের টেমপ্লেটও আছে, একটু খুঁজতে হবে জাস্ট দেখে দেখে। ইউজ দিস টেমপ্লেট, এখানে আপনি নাম দিবেন, যে কোনো নাম দিবেন, ঠিক আছে। Create। আচ্ছা জাস্ট ওয়েট করবো এই প্রসেসটা কমপ্লিট হতে, কিছু সময় সময় লাগতে পারে, আর কখনো কখনো দিতে হবে। So, এখন কি হইলো বলেন তো, এই যে হোম এখানে যদি আমি ক্লিক করি, এই সবগুলো আমি পেয়েছি। এখন এইখানে কিছু এক্সট্রাও পাইছি, 1 2 3 4 5 6 7 8 9টা পেজ পাইছি। জি ভাই। এই প্রত্যেকটা পেজ এইখানে ক্লিক করে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, লিঙ্ক চেঞ্জ করে দিতে পারি, এইখান থেকে আমি টাইটেল চেঞ্জ করে দিতে পারি। ডান। প্রত্যেকটা পেজে আমি কাজে লাগাইতে পারবো, তাহলে 9টা পেজ পাইছি না? জি ভাই। তাহলে আমি কি হইলো, আমার কিন্তু একটা প্রিমিয়াম ওয়েবসাইট করার জন্য যা যা দরকার আমার কিন্তু অলমোস্ট সবই আমি এখানে পেয়ে গেলাম। এখন এইখান থেকে তো সবই ফ্রিতে ইউজ করতে পারি, শুধু কি পারবো না যে এমবেডেড কোডটা পারবো না, মানে এমবেড করে কোনো কিছু বসাতে পারবো না, বাট ওটা আমাদের দরকার, ওটা embed করে আমরা কি এখানে বসাবো, তাই না? আচ্ছা আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এসইওর ক্ষেত্রে যদি কোনো এসইও কিছু বলে যে এটা কিসের সাইট কি দিয়ে তৈরি করা, ওয়েব ফ্লো আবার কেমন জিনিস, তাদেরকে বলবেন এসইওর ক্ষেত্রে কাস্টম কোডিং সাইট যেভাবে প্রায়োরিটি দেয় গুগল, ওয়েব ফ্লোর ক্ষেত্রে সেম প্রায়োরিটি দেয়। ঠিক আছে, ওই ফ্লোর ওয়েবসাইটটা কাস্টম কোড করলে যেভাবে তো সেট তৈরি হয় ওইভাবেই তৈরি হয়। আচ্ছা জাস্ট এটা অনেক সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই যে আচ্ছা ভাই, ক্লায়েন্টে ওয়েব ফ্লোটা ভাইয়া কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি? ওয়েব ফ্লোটা আপনার আমাদের যা ইউজ করতে পারতেছে আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতেছি, কারণ ওয়েব ফ্লোর ইন্টারনাল ল্যাঙ্গুয়েজে ওরা সম্ভবত পিএইচপি ইউজ করছে। সবটা সার্চ করি দেখি, ওয়েব ফ্লো, ওয়েব ফ্লো ল্যাঙ্গুয়েজটা কি, আর দেখেন ওয়েব ফ্লো ইউজেস ওয়েব ফ্লো ক্রিয়েটেড কোড ইউজিং, এগুলো ইউজ করে কোড করে। ও আচ্ছা, তার মানে ভাইয়া ওয়েব ফ্লোতে কি আপনার জাভা স্ক্রিপ্টের কোডগুলো ইয়া করা যাবে না, হ্যাঁ টাইপ এটা করা এই যে আমরা যাবে যদি করতেছি কেউ যা, এরকম। এগুলা ইন্টারফেস তো ইজি করছে, বাট আমরা যে ইন্টারাকশন করতেছি এগুলো সব জাভাস্ক্রিপ্ট থেকেই করতেছে। এখানে যা করতেছি সব জাভাস্ক্রিপ্ট, এখানে আছে জাভাস্ক্রিপ্ট, যেগুলা ডাটা পাস হচ্ছে যা হচ্ছে এগুলো জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? ইভেন এই যে এখানে আমরা ই করতেছি না, ব্লগ ওয়েবসাইট বানাচ্ছি, তারপরে যে এখানে সিএমএস থেকে কন্টেন্ট বসাচ্ছি, সেগুলো তো জাভাস্ক্রিপ্ট ইউজ করেই করতেছে। এইচটিএমএল সিএসএস, সিএসএস এর যে লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছে অ্যানিমেশন বা এগুলোর ওটা জন্য। কি ভাইয়া টেলউইন্ড? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা হয়তো সিএসএস ওদের এর? নিজস্ব লাইব্রেরি তৈরি করছে হয়তো,
ওদের নিজস্ব লাইব্রেরির মতো করে করছে যাতে ওদের জন্য ইজি হয়। আর কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছে কিনা আমার এক্সাক্ট জানা নাই, বা ওরা ডাটাটা পাবলিশ করে নাই। সম্ভবত ওরা নিজেদের জন্য এটা তৈরি করে নিছে আর কি, একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের জন্য। ওরাই জাভাস্ক্রিপ্ট কোড করে করে ওটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে এবং এগুলোর মধ্যে ধরাই দিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝছি। সো এটা গেল হচ্ছে আমরা মাল্টিপল পেজের টেমপ্লেট নিতে চাইলে এটা আমরা ইউজ করতে পারি, রাইট? গেল। এখন পয়েন্ট হচ্ছে আমরা তাহলে কি করব, এগুলা নাম রিনেম করে করে আমাদের মতো আমরা পেজ বানাই নিব, দ্যাটস ইট। ও আরেকটা কমন ইস্যু, ওই দিনও আমি একটা অর্ডার হয়েছে, আমি এটার জন্য দেখা যায় মাঝে মধ্যে প্রচুর অর্ডার হয়। আমার একটা প্রিমিয়াম নেওয়া ছিল, হঠাৎ করে প্রিমিয়াম নাই। ক্লায়েন্ট কি করে আপনাকে ইনভাইট করবে, ইনভাইট করলে বলবে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে আর ইনভাইট অ্যাকসেপ্ট করতে গেলে। এটা একটা বড় প্রবলেম আর কি। ক্লায়েন্টকে বলতে হয় যে তুমি আমাকে লগ ইন, ডিরেক্ট লগ ইন অ্যাক্সেস দাও। যেমন এই যে আমি কি আছি, ওয়ার্কস্পেসে আছি না, এটা প্রিমিয়ামটা নিতে হয়, না হলে ইনভাইটেশন করলে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা যায় না। ফাইন, এই ফ্রিল্যান্সারদের জন্য অ্যাটলিস্ট আপনাকে এইটা নিতে হবে। এটা যদি মান্থলি পে করেন, এটা ইয়ারলি ফি দেখাচ্ছে প্রতি মাসে কত কাটবে যেটা। ঠিক আছে, আপনি 3টা ওয়েবসাইট এট এ টাইম অ্যাকসেপ্ট করতে পারেন ইনভাইটেশন। এইটা একটু তার মানে কি ভাই, প্রবলেম। ভাইয়া ওই ফ্লোতে কাজ করতে হলে কি আমাদেরকেও মানে প্রিমিয়াম থাকতে হবে? হ্যাঁ, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে অথবা ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই যে কোর প্ল্যানটা নাও, কোর প্ল্যান নিলেও 3জন ইউজারকে অ্যাড করতে পারবে। ক্লায়েন্টকে গিয়ে হুম, বলবেন কোর প্ল্যান নিতে। ডিরেক্টলি সহজ কথা, ক্লায়েন্টকে বলবেন আমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে লগ ইন করার জন্য। যদি ক্লায়েন্ট প্রবলেম করে তাহলে বলবেন তুমি আমাকে এই কোর প্ল্যানটা তুমি পারচেস করো, যে কদিন তুমি হুম, ফ্রিল্যান্সারকে কাজ করাবা, এই কোর প্ল্যানটা পারচেস করে কাজ করাইতে হয়। এটা ওকে বলবেন, হ্যাঁ, যে পারো বলবেন যে কাজ শেষ হয়ে গেলে তুমি এটা অফ করে দিতে পারো, 1 মাসের জন্য নিলেই তোমার জন্য হয়ে যাবে। এখন তারপরে ঝামেলা করলে বলবেন আচ্ছা আমার অর্ডারের প্রাইস থেকে তুমি এতটুকু কম নিয়ে নাও আমার কাছ থেকে। বুঝতে পারছেন? এটা একটা কমন ইস্যু, এটা আমি জানি না ওরা সলভ করতেছে না কেন। উইক্স ধরেন, ওয়ার্ডপ্রেস ধরেন, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ফ্রি ভাবে ফ্রিল্যান্সারদেরকে আপনি চাইলে অ্যাড করতে পারেন, বাট এইখানে ওরা এটা করছে কেন আমার জানা নাই। এটা আরো বেশি ভাইয়া থাকলে ওদের উইক্সে জন্য ভাইয়া এটা ইজি লস। আছে ভাইয়া। হ্যাঁ, উইক্সে উইক্সে, ইস্যুটা নাই, উইক্সে উইক্সে এরকম কোনো সহজেই ইস্যু লগইন নাই, ডিটেলস খুব নেওয়া যায়। ইজিলি অ্যাড করতে পারে, ইজিলি ইউজ করতে হ্যাঁ, পারে, আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। এটাই তো। ভাইয়া তাহলে এখানে সেক্ষেত্রে নতুনদের জন্য তো ঝামেলা হয়ে যাবে। একটু ঝামেলা তো হবে, তো মানে তারপরেও দেখ আমাদের মধ্যে আপনি যারা হচ্ছে আপনার আউট। ইয়া করবে, শুধুমাত্র হচ্ছে আমাদের মধ্যে যারা শুধুমাত্র ওয়েব ফ্লো শিখতেছে, মানে আর অন্য কোনো সিএমএস বা উইজ জানে না, তারা তো নতুন ভাবে ফ্রিল্যান্সার যারা না, এন্টার এটা করবে তখন তো এটা তাদের জন্য হবে। আউট অফ 8, আউট অফ 10 ক্লায়েন্ট 8টা ক্লায়েন্টই আপনাকে দেখা যাবে যে সাইটের অ্যাক্সেস দিবে ডিরেক্টলি, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, একটা মানে দুইটা যারা ক্লায়েন্ট ওয়েব হতে ফ্লোতে পারে। কাজ করে যায়। একটা দুইটা ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বলবে যে না না আমি ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করতে পারবো না, ইমেল দাও, ইনভাইটেশন দিচ্ছি। ইমেল ইনভাইটেশন যদি ওর কোর প্ল্যান যদি নাও থাকে তাহলে তো ডাইরেক্ট জি, আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আর যদি কোর আচ্ছা প্ল্যান নাও না থাকে ওর, তাহলে আপনার অ্যাকাউন্টে এইটা নিতে হবে যে ইমেলটাতে ইনভাইটেশন পাঠাবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? বুঝতে। জি, এটা থ্যাংক অনেক ইউ ভাই। কনফিউশন হয়, এটা আসলে ওপেন কোনো জায়গাতে এরকম ওপেন ওরা ডিসকাশনও করে নাই যে আপনি বুঝতে পারবেন। আপনি জাস্ট চিন্তা করবেন কেন অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, শুধু দেখাবে যে ওয়ার্ক স্পেস ফুল, একটা ওয়ার্ক স্পেসে নিতে পারবে। তো এই যেখানে ওয়ার্ক স্পেস অ্যাড হয় একটা থেকে, হ্যাঁ একটা ওয়ার্ক স্পেসই নিয়ে যাবে। ক্রিয়েট ওয়ার্ক স্পেস দিলে এখানে যদি নাম দেন নিউ, এটা ক্রিয়েট হইলো না। এখন এই যে বুঝতে পারছেন, আপনি ওয়ার্ক স্পেস নিতে পারবেন না। আর ক্লায়েন্ট তো আপনাকে ইনভাইট যখন করবে মানে ওয়ার্ক স্পেসে ইনভাইট করবে, এটা হচ্ছে প্রবলেম। এই জন্য ক্লায়েন্টকে এটা বলে নিবেন যে তুমি যখন ইনভাইটেশন দিচ্ছ বা ই করতেছো, তুমি কোর প্ল্যান নেওয়া আছে কিনা তোমার, অথবা তোমার ইউজার নেম পাসওয়ার্ড দাও, আমার কাজ শেষ হয়ে গেলে তুমি দরকার চেঞ্জ করে নিও, এতে কোনো রিস্ক নাই তোমার। ঠিক আছে? অনেক ক্লায়েন্ট একটু রিস্ক মনে করে। একটা ক্লায়েন্ট এই যে জাস্ট রিসেন্টলি আমি জাস্ট এটা বলছি, আমার হচ্ছে এই প্ল্যানটা নেওয়া থাকে, দেখা যায় মাল্টিপল প্রজেক্ট চলে, সো আমার প্রজেক্টও শেষ হয়েছে, মাস শেষ হয়েছে, ক্লায়েন্ট নক দিছে, ওর $220 অর্ডার হচ্ছে, জাস্ট ফাংশনাল কিছু কাজ, একটা সিএমএস এর পেজ বানায় দিতে হবে। ওকে আমি বলছি যে এরকম এরকম তুমি কি আমাকে ডিরেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবা কিনা, তো ও বলছে ডেফিনেটলি নট। এটা বলার একটু পরে দেখি অফারটা উইথড্র করছে। আমি আর ওকে জোরাজোরি করি না, কারণ এত মানে উতলা ক্লায়েন্টকে অর্ডার নিলে সমস্যা। দেখা যায় যে ও আমাকে একটু পর পুশ করবে যে কাজ হচ্ছে কিনা, তার ডেলিভারি করে। এই জন্য আর কিছু বলি নাই, বাট আমি ওটা বুঝাইতে পারতাম বা আমি প্ল্যান পারচেস করে নিয়ে নিতাম ভাবছিলাম, বাট ওর যখন দেখছে এই অবস্থা, ও আমাকে জাস্ট উইথড্রই করে নিছে অর্ডার, তারপর আমি আর ওকে কিছু বলিনি। আচ্ছা ভাই, আচ্ছা। একটা কোশ্চেন ছিল, হুম যদিও বা একটু বাইরের হয়, এটা হচ্ছে রিলেটেড আর কি। সেটা হচ্ছে যে সকল ক্লায়েন্ট হচ্ছে আপনাকে মানে অর্ডার দিচ্ছে দিচ্ছে বলে ঘুরায়, হুম। ওই সকল ক্লায়েন্টের সাথে কি মানে অর্ডার গুলো আসলে আলটিমেটলি নেওয়া উচিত কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে কিছু বিষয় কাজ করে আসলে। শুধু আমাদের দিক থেকেও যদি আমরা চিন্তা করি,
একটা কিছু জি অর্ডার দিতে গেলে অনেক সময় হয় না এরকম যে আমার ওই জিনিসটা রেডি না। ধরেন আপনি জি একটা ফার্নিচারই কিনবেন, আপনি বাসা ভাড়া জি নিবেন, তারপরে ফার্নিচার কিনবেন, চিন্তা করবেন, বাট আগে থেকে তো ফার্নিচার দেখা স্টার্ট করি আমরা, তাই না? আর জি দেখা গেল যে আপনি ফার্নিচার পছন্দ হয়ে গেছে, প্রাইসটা সব ঠিকঠাক করছেন, আপনি বললেন আচ্ছা আমি অর্ডার দিব। And 2-3 দিন পরে আপনার ফার্নিচারে যারা, ওরা তো আপনাকে নক দিয়ে বলবে স্যার আপনি ফার্নিচারটা নিতে চাচ্ছেন, আর আপনার তো বাসায় নেওয়া হয়নি এখনো, হয়তোবা জি এইরকম কিছু কেস থাকে যে ক্লায়েন্টের হয়তোবা কন্টেন্ট এখনো রেডি না। ও হয়তো ফ্রিল্যান্সারদের খুঁজতেছে যাতে করে কাজটা দ্রুত হয়, বাট কোনো একটা কারণে ওর হয়তো কন্টেন্টটা রেডি না, হইতেই পারে। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে হইতে পারে যে ও বাইপাস হয়ে অর্ডারটা নিছে, ও নিজে পারে না, এই জন্য আপনারা দিতে চাচ্ছে। ও হয়তো কোনো কোনো ইনফরমেশনের জন্য কোনো কিছুর জন্য ওয়েট করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপিনো যে যারা আছে ক্লায়েন্ট, এরা আসলে ক্লায়েন্ট না, এরা সেলারি মূলত, এরা কাজ করায় না আর কি। তো এটা একটা প্রবলেম। যে ভাই, কিন্তু ভাই আমার ক্লায়েন্টটা হচ্ছে কি একটু বলি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। সে আমার সাথে ভিডিও কল মিটিং পর্যন্ত করছে, বুঝছেন। আচ্ছা। বাট আলটিমেটলি সে আমাকে বলছে এটা $100 কাজ, প্রথম সবকিছু ফাইনাল, আমি ওরে অফার পাঠাইছি। কিছুদিন পরে, প্রায় অলমোস্ট 1 উইক পরে সে আসলো, এসে বলছে আমি কাজটা করাবো, বাট তোমার আমি $50 দেবো, আর $50 পরে দেবো যদি আমি স্যাটিসফাইড হই। তো সেক্ষেত্রে আচ্ছা, এখন সে আবার মানে এটা মেসেজ দিয়ে আবার চলে গেছে। মানে কি একটা বুঝতে অবস্থা পারছি। দেখেন, এদিক দিয়ে আমি হচ্ছে বিগিনার, আচ্ছা, মানে একদম ক্লায়েন্ট জানালার গায়েব মধ্যে হয়ে পড়ে যায়, গেছি। এটা কমন ইস্যু। কারণ কি আমি বলি, আমাদের জন্য আপওয়ার্কটা একটু পর পর টেস্ট করা সহজ, তাই না? ফাইবারটা টেস্ট করা সহজ। বাট ওরা একটু নক যে দিছে একটা জায়গায়, বলছিল অনেক পেজে আছেন আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য নক দিয়ে রাখছেন, পরে ভুলে গেছেন। জি পেজের জি ওরা তো টেনশন করতে যায়, হায় এই যে 15 জন এরা তো অর্ডার দিল না, নক দিল শুধু, আপনার তো মনেই নাই ওই পেজের কথা। হইতেই আচ্ছা পারে, আচ্ছা তাই না? তো ওর হয়তো মনেই নাই আর আপনার সাথে যে কথা বলছিল, এই জন্য ভুলেই গেছে। তো এটাও হয় ওদের সাথে কমন, কারণ হঠাৎ করে ওদের ওর মনে করে আহা এই কাজটা তো করতে হবে, মনে নেই। তো এটা তো বেশিরভাগ ক্ষেত্রে ওদের পাশাপাশি কাজ, মানে এটা তো কারো মূল কাজ না, তাই না? বেশিরভাগ মানুষেরই একটা ওয়েবসাইট লাগে, তারপর শেষ, আর কিছু লাগবে। এখন ওই ওয়েবসাইটটা যে বানাবে বানাবে করে বানানো হয় না হয়তো। আর সবার তো জি ওয়েবসাইটের ভিত্তিক বিজনেস না, যার ওয়েবসাইট ভিত্তিক বিজনেস সে হয়তো বা খুব হারি তাড়াতাড়ি করে করে ফেলে। আর কারো কারো হয়েছে বিজনেস একটা আছে, একটা দোকান আছে, একটা ওয়েবসাইট হলে ভালো হয়, এই কারণে হয়তো কথা বলতেছে, এবার ভুলেও যায়, আবার আবার 1 সপ্তাহ পর মনে পড়ে, আবার গিয়ে দেখা, হ্যাঁ একজনকে তো বুঝছিলাম, দেখি তো কি বলছিল। বুঝতে পারছেন? এটা কমন, এটা এটা মেনে নিয়ে কাজ করতে হবে। ইভেন কিছু কিছু জি ক্লায়েন্ট ভাই। আমাদের, আমরা মনে করি ওরা মরেই যায়। একটা ক্লায়েন্ট এরকম খুব প্যারা দিচ্ছিল কাজের জন্য, কাজটা কমপ্লিট করে দিছি, একটা ল্যান্ডিং পেজ $100, 3টা সেকশনের। তো আমি খুব দ্রুত করে দিছি, বাট কিছু কাজ আছে একদম দ্রুত করলে সাথে সাথে ক্লায়েন্টকে দেখাইতে হয় না। এটাতে ক্লায়েন্ট একটু নেগেটিভলি নেয় যে হাই এত সহজ কাজ আমার কাছে এত টাকা নিল কেন। এখন তো ওরা তো এই জিনিসটা বুঝে না যে সহজ কাজের আসলে ভ্যালু না, কাজের কোয়ালিটির ভ্যালু, এক্সপিরিয়েন্সের যে ভ্যালুটা। এখন ওইও আমরা তো চুজ করছে, আমি তো অপারেটর দেখেই চুজ করছে, তাই না? তো আমি জি তো সচরাচর $100 নেই না। এখন ও এসে অর্ডার দিছে, এখন দেখলাম পেজটা এতই সহজ, আমি যে কাউকে দিয়ে করাই নিতে পারবো। তো আমি একজনকে দিয়ে করাই নিছি, হ্যাঁ, ও জাস্ট কয়েক ঘন্টার মধ্যে করে আমাকে জমা দিয়ে দিছে। এখন আমি ওরে নক দিচ্ছি, রিপ্লাই করে না, রিপ্লাই করে না, পরে কি করবো? এখন অনেকদিন চলে গেছে, আমি এটা ডেলিভারি করে দিচ্ছি। আপওয়ার্কের একটা পলিসি হচ্ছে, ডেলিভারি করার পর 14 দিন যদি ক্লায়েন্ট না আসে বা ক্লায়েন্ট এটা কিছু ফিডব্যাক না দেয়, রিভিশনে না পাঠায়, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এটা 14 দিনও হয়ে গেছে, টাকাও চলে আসছে, টাকা ক্লিয়ারও হয়ে গেছে, আমি টাকা উইথড্র করে খেয়েও ফেলছি, ক্লায়েন্ট এখন পর্যন্ত আসেনি। বুঝতে পারছেন? হয়তো একদিন আসবে, আইসা বলবে আহা সরি এই ছিল সেই ছিল, তুমি আবার একটু এই রিভিশনটা করে দিবা কিনা, তখন হয়তো ওর জন্য আমি আবার এক্সট্রা চার্জ করবো ওকে, ওইটা আবার ঠিকই দিবে। বুঝতে পারছেন? এটা হয় মার্কেটে, এগুলা কমন ইস্যু। এইগুলা মেনে নিয়ে কাজ করতে হবে, কারণ ওদের, আপনি যে সিরিয়াস, আপনি হয়তো ফুল টাইমে যা সময় দিচ্ছেন, ওটা হয়তো পাশাপাশি একটু ওর দরকার হইলে ভালো হয়, এই টাইপের, ঠিক আছে? ভুলে যায়। জি আমার একটা ক্লায়েন্ট এরকম খুবই সিরিয়াস ওয়েবসাইট ছিল, আমি পুরোটা কমপ্লিট করছি, কমপ্লিট করে ও আমাকে ডেডলাইন দিছে, এই ডেডলাইনে আমার সাইট যাতে লাইভ হয়ই হয়। খুব আমাকে সিরিয়াসলি করছে, তো সাইটটাও আমি কমপ্লিট করে ওটা লাইভ করে দিছি। ওইটা হচ্ছে 500 CAD, কানাডিয়ান ডলার ছিল। আচ্ছা কানাডিয়ান আচ্ছা ডলারটা ডলারের থেকে একটু কম, CAD 500 USD, দেখলে বুঝতে পারবেন, এই যে 300 সামথিং, হ্যাঁ। হুম, তো ওর সাথে আমার ডিল হয়েছিল হচ্ছে 5 দিনে আমি কমপ্লিট করবো, 5 নম্বর দিনে। এখন আমার তো আর একটা প্রজেক্ট চলতেছে না, আর এটা যেহেতু কাজটা ওর সিরিয়াস, এই জন্য কাজটা আমি ধরছিলাম, তো আমি কমপ্লিট করে ওকে জমা দিয়ে দিছি। আর জমা দেওয়ার পরে যেদিন হচ্ছে ডেলিভারি ফাইনাল ডেড লাইন, তো আমি আবার কি করছি, আমি টার্গেট করছি ডেড লাইনের দিনই আমি ওকে জমা দিব, যাতে ও মনে করে আমি পুরোটা কাজ করছি। সো দেখা গেছে আমি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিছি। এখন প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, ডেড লাইনে দিয়ে জমা দিছি, এখন ও আর রেসপন্স করে না। এখন আমারই নিজেরই কেমন কেমন লাগতেছে, হ্যাঁ রেসপন্স করে না কেন, ও কি ভুলে গেল এটা? বারবার নক দিচ্ছি, রেসপন্স করে না। এখন কি করবো, আমি ওরকম ডেলিভারি করে দিছি, হঠাৎ করে আর নাই নাই এরকম, আমিও ভুলে গেছি। 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে, আমিও ভুলে গেছি।
7-8 দিন পরে হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছে যে অমুকে অফার অর্ডারটা ক্লোজ করছে। আমি ভাবলাম কি ব্যাপার, ও কি আমার সাথে 2 নাম্বারই করলো? এখন ঢুকে দেখি না, ওই টাকা পুরোটা দিয়ে ক্লোজ করছে। ও আমাকে ইনবক্সে অনেক কিছু বলতো, থ্যাংক ইউ, তুমি টাইম মতো এটা লঞ্চ করছিলা, আমার আসলে এটা অনেক দরকার ছিল, এই জন্য আমি তোমাকে প্যারা দিছি। এখন আমি মনে মনে ভাবতেছি যে ও আসলে আমাকে প্যারা দিচ্ছিল কেন। তখন আমি ওকে বললাম যে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? না না, আমি তো ভ্যাকেশনে গেছিলাম, আমার ওই দিন লঞ্চিং ও ছিল, আবার ওই দিনে আমার হচ্ছে ভ্যাকেশন ছিল, আমি একটা ট্যুরে গেছিলাম। ওই পাশের কি একটা কান্ট্রির নাম বললো, ওই কান্ট্রিতে ও ঘুরতে গেছিল। বাট ও আমার উপর ট্রাস্ট করে গেছে আর কি, যে ওই দিনের মধ্যে সাইট কমপ্লিট হয়ে যাবে। আর সাইট কমপ্লিট হলে তার লঞ্চ করার কিছু নাই, অটোমেটিকলি তো ডোমেইনে লঞ্চ হয়েই থাকে, তাই না? ও হুম হয়তো বা হুম ওই হুম। সকল জায়গাতে ডেট দিয়ে বুস্ট সবকিছু করে রেখে গেছিল। তো আয়শা তো খুব খুশি হয়ে গেছে। পরবর্তীতে আরো 50 CAD আমাকে হচ্ছে বোনাস দিল। তারপরে হচ্ছে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, আমি কথা কথা বলবো, দেখলাম ও খুব খুশি অ্যান্ড ফিউচার প্রজেক্ট। পরবর্তীতে ওই ক্লায়েন্টের সাথে আমার আরো অনেকগুলো প্রজেক্টে কাজ করা হচ্ছে। ওই জিনিসটাতেও স্যাটিসফাইড হয়েছে অনেক বেশি, যে আমি ডেডলাইনে এরকম ক্লায়েন্ট হয়ে যায়। ওদের বিষয়টা হচ্ছে, ওরা ধরেন আজকে 10টার সময় আপনার অফিস শেষ, আমাদের কি হয় 10টার পরেও যদি দরকার হয় আমাদেরকে বলে না আজকে এই শেষ শেষ করে উঠবেন। আমাদের দেখা যায় জি। 11টা 12টা পর্যন্ত আছে, ওদের ওরকম না, 10টা মানে 10টা, 10টা হইছে ওই পর্যায়ে ও হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ অফ করে দিবে। ঠিক আছে, কারণ ওরা এত বিজি লাইফ লিড করে এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে। এই জন্য ওদের এন্টারটেনমেন্টটা আবার ওরা ঠিক রাখে সবসময়। ঠিক আছে, আমাদের হয়তো ফ্যামিলি আছে, এই আছে সেই আছে, বাসায় গেলাম ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হইলো, একসাথে খাবার দাবার খেলেন, এইটাকে আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছি, তাই না? আমার রিল্যাক্সেশন। ওদের কিন্তু এরকম না বিষয়টা, কারণ ওরা কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে খুব কম মানুষই থাকে, বেশিরভাগ মানুষ ফ্যামিলি থেকে আলাদা। তো ওদের এন্টারটেনমেন্টটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, হয়তো বা কোনো একটা পার্টিতে যাওয়া। এই জন্য কি হয়, ওদের গায়েব হয়ে যাওয়াটা স্বাভাবিক। ওরা দেখা যায় যত সিরিয়াস কাজই হোক মাঝপথ থেকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আবার টাইম মতো আবার ব্যাক করছে হয়তো। আর মিটিং এর বিষয়টা খুব সেন্সিটিভ ওরা। মিটিং এক্সাক্ট টাইম দিলে আমরা অনেক সময় কি করি, দেখা যায় যে একটু টাইমের পরে হইলেও সমস্যা হয় না, তাই না? 5-7 মিনিট 10 মিনিট আমরা ধরেই রাখি যে 5-10 মিনিট দেরি হবে। আমরা একজনকে টাইম দিলে ধরেন অমুক একটা প্রোগ্রামের সময় হচ্ছে 9:30, তার মানে সে ধরে নিচে 10টা থেকে শুরু হবে। ওদের আবার এরকম না, মিটিং এর বিষয়গুলো যদি মিস করেন বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্ট আপনার প্রতি তখন একটা নেগেটিভ ধারণা নিয়ে ফেলবে যে আপনি কাজের প্রতি সিরিয়াস না। ঠিক আছে। তো আমার এরকম জুমের একটা আপডেট চলে আসছে, ক্লায়েন্টে গেছি, মহিলা ক্লায়েন্ট। যাওয়ার পরে পুরো মিটিংটা সে আমার সাথে করছে, করার পরে সে আমাকে বলতেছে যে তোমার সাথে মিটিং করার পরে আমি ডিসাইড, এখন আবার ডিসাইড করলাম যে তোমাকে কাজ দিব। বাট তখনই তুমি মিটিংটা দেরি করছিলা এই যে 7-8 মিনিট, আমি তখন ডিসাইড করছিলাম যে না, আমি তোমাকে হায়ার করবো না। তারপরে আমার কেন জানি মনে হলো লেটস গিভ ইট এ গো, তোমার সাথে মিটিং এ কথা বললাম, এখন তোমাকে মনে হচ্ছে যে কাজ দেবো, সেটা বলেও হাসতেছে। তো তখন হচ্ছে এই বিষয়গুলো ম্যাটার করে আসলে। তো ওরা আসলে এই লাইফটা লিড করে। ঠিক আছে, ওদের এডুকেশনাল লেভেলে ধরেন, তারপরে ওদের যে প্রফেশনাল লেভেলে ধরেন, এই জিনিসগুলো ওদের জন্য ম্যাটার। ঠিক আছে, আমরা হয়তো এই জিনিসটা অত সিরিয়াসলি নেই না, আমরা মনে করি 5-7 মিনিট 10 মিনিট কি হয়েছে, গিয়া সরি বলে দিব, আহা সরি একটু লেট করে ফেললাম, কি অবস্থা আপনার, বিষয়টা এরকম না। ওরা ওই টাইমটা একদম মেনটেন করে। ঠিক আছে, ওই টাইমটা ওরা পাংচুয়াল। রিমাইন্ডার দিয়ে রাখে ফোনে, ওই টাইমটা ওর ল্যাপটপে রিমাইন্ডার দিয়ে রাখে, অ্যালার্ম দিয়ে রাখে, সিরিয়াসলি করে। আর 5 মিনিট আগে এসে বসে থাকে মিটিং এ। ঠিক আছে, ইভেন আমাকে, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন পর্যন্ত 5 মিনিট আগে আমাকে ই দিব, জাস্ট কনফার্মিং ইউ আর রেডি ফর দ্য মিটিং ইন 5 মিনিটস, রাইট? এরকম একটা মেসেজ দিবে আমাকে। মানে ও কনফার্ম করতেছে, আমি শুধু শুধু তো বসে রই নাই। আমি যদি দেখা গেল যে 11টায় মিটিং, ও 10টা 55 থেকে বসে রয়েছে 5 মিনিট, 11টায় গিয়ে আমি বললাম সরি আমি তো পারতেছি না, আমি বাইরে আছি, রাস্তায় আছি, এরকম আমি তো বলতেই পারি। এই জন্য ও কি করে, আগে একটু কনফার্ম করে নেয় যে আমি আছি কিনা, বা আমাকে একটু মনে করায় দেয়। ঠিক আছে, এটা একটু ফর্মালি মনে করে, জাস্ট কনফার্ম ইউ আর ওকে উইথ এ মিটিং ইন 5 মিনিটস। আমি বলে দিই ইয়েস, আই এম জয়েনিং, এরকম। তো এই বিষয়গুলো একটু মেনটেন করবেন। ঠিক আছে, শুধু কাজ শিখলে তো হবে না, অনেক কিছুই ব্যাপার আছে, তাই না? এইগুলা তো শিখতে অনেক সময় লেগে যাবে যদি একদম যে যে ভাইয়া জানে। ভাইয়া এগুলো হচ্ছে সত্যিকার, এগুলো হচ্ছে আপনার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, এই জন্য আপনাকে জিনিসগুলো জিজ্ঞেস করছিলাম আমি। এক্স্যাক্টলি, অনেক হয়তো সো একটু বোর হইতে এটা পারে আপনি তার জন্য সব। শিখবেন। এটা শিখবেন না তা না, এটা আপনি জানবেন। আপনার 4-5-6 বছর সময় লাগবে এই জিনিসগুলো জানতে, যে জিনিসগুলো আমি আজকে হয়তো এই যে 10-15 মিনিটে বললাম। ঠিক আছে, অনেক কিছুই বুঝতে পারলেন, এখন আপনি ডিসাইড করতে পারবেন কি করা উচিত এখন আপনার। ঠিক আছে। আর এই হচ্ছে বিষয়, এগুলা মাথায় রাখলেই হবে, খুব কঠিন না, আবার একদম লাইটলি নিলেও হবে না। ঠিক আছে, জাস্ট ধরে থাকতে হবে। শুরুতে অনেক কিছু নার্ভাস ফিল হবে, অনেক ক্লায়েন্টের জিনিসই আপনার ভালো লাগবে না, সবকিছু হয়ে গেছে, ছোট্ট একটা জায়গায় গিয়ে আটকে গেছেন যেটা আপনি পারেন না। সো ট্রাই করেন জিনিসগুলো আউটসোর্সেরও কিছু লাইন রাখার জন্য। যেমন আপনি ধরেন $200 একটা প্রজেক্ট পাইলেন, দেখলেন আপনি 80% কাজই পারেন, আরো ধরেন কিছুটা সাপোর্ট থেকে আপনি সলভ করাইতে পারবেন, কিছু কাজ আছে ক্রিটিক্যাল আপনাকেই করতে হবে বা একটু কোডে হাত দিতে হবে, হইতেই পারে, তাই না? এরকম কিছু আউটসোর্সের জায়গা রাখেন যাকে দিয়ে আপনি করাইতে পারবেন। ঠিক আছে।
তো হইতে পারে আমাদের সাকসেস স্টোরিতে পোস্ট দিলেন, একটা সেকশনের কোডিং এর কাজ আছে, পেইড কাজ। আর সে কোডিং করে কি করবেন এইখান থেকে, এই যে এটা নিয়ে, এটা এই যে এমবেডেড কোড নিয়ে একটা সেকশন নিবেন, এমবেডেড কোড বসাবেন, ওর কোডটা বসাই দিবেন, সাইড রান রান করবে, সহজ হিসাব। তো এরকম একটা স্টুডেন্ট ওদিন আসলো, ভাই আমার তো এরকম এরকম $100 অর্ডার, $80 অর্ডার, কাজটা একটা ল্যান্ডিং পেজ, সবকিছু ঠিকঠাক, মাঝখানে একটা সেকশনে অ্যানিমেশন আছে। এখন আমি অ্যানিমেশনটা দেখে বলতেছি না, এরকম এইভাবে ওই ফ্লো থেকে কোনো সিএমএইচ পসিবল না যে এটা করতেছে। এখনো বললো ভাই কি করি তাহলে, আমি পুরো পেজটা তো আমি করতে পারতেছি, এইটুকু তো পারতেছি না। আর আমি বললাম বাজেট কত প্ল্যান, বললো $80। আমি তো $80, তার মানে প্রায় 8,500 টাকা আপনি পাচ্ছেন, তাই না? একটা কাজ করেন, 2-3 হাজার টাকা দিয়ে একজন যে কোড করে এরকম কাউকে হায়ার করেন। ভাই কোথায় পাবো? ফেসবুকে পোস্ট করেন, বা আপনি দেখেন কোনো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, এরকম কোডিং এর গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, এগুলোতে অ্যাড হন। ফ্রিল্যান্সারদের গ্রুপ আছে, আছে না? বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, ওইখানে গিয়ে পোস্ট করলেন, টেম্পোরারি পোস্ট, একটা পেইড টাস্ক আছে, একটা সেকশন কোড করে করে দিতে হবে, জাভাস্ক্রিপ্টের কাজ যে পারেন আমাকে নক করুন। 2-3 জন নক করলো, আপনি কাজ দিলেন, কাজ দিয়ে ওর সাথে ডিল করলেন, ভাই 2,000 টাকা দিব না, ভাই 2,000 টাকা তো কম হয়ে যায়। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো করে করে দেন, এক্সাক্ট করতে বললো, আপনাকে 3,000 টাকা দিব। 3,000 টাকা দিয়ে কত হাজার টাকার প্রজেক্ট উঠলো? 8,000 টাকা। 8,000 8,000 টাকা প্রজেক্ট উঠে গেল না? হুম। 85 সম্ভবত ছিল, এরকম বা 80-85 এরকমই হবে, খুব একটা ক্লিয়ার মনে নেই। স্টুডেন্টটা এই রিসেন্টলি ওর সাথে কথা হইলো, তো ও এই প্ল্যানটা এত ভালো লাগছে ওর, এখন থেকে কি করে, সব প্রজেক্টই দেখে ও কত পার্সেন্ট পারে, বাকিটুকু ওর হাতে রাখে, যে আমি এতটুকু খরচ করে এক উঠাইতে পারবো কিনা প্রজেক্ট। $150 একটা প্রজেক্ট, ও $50 ধরে রাখে, যে আমার যদি কাজ কোনোটা না পাই। এই চিন্তা করে নিয়ে দেখা যায় ওই করে ফেলছে, অনলাইন টনলাইন ঘেটে ঘেটে করে ফেলছে। ঠিক আছে, সো অপশন আছে, যেমন এই এই জিনিসটা কিন্তু আপনার মাথায় আসতো না, আসতো একটু আগে, আর এখন একটু ভাইবা দেখেন তো, আপনার একটু জিনিসটা মনে হচ্ছে না যে পারবো তাইলে? সিম্পল জিনিস কিন্তু, আপনি এখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো সিম্পল জিনিস, আসলেই তো এইভাবে তো করা পসিবল, বাট এটা মাথায় ছিল না যে এইভাবেও করা সম্ভব। তো এই জিনিসগুলো আমাদের একটু ল্যাকিংস আছে, কারণ আমরা তো স্কুল লেভেলেও ম্যানেজমেন্ট শিখে আসি না। দুইটা জিনিসের ম্যানেজমেন্ট আমাদের খারাপ, আমাদের টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, দুইটাই খারাপ। তো এটা কিছু করার নাই, এটা ন্যাশনালি আমাদের এরকম আসলে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রফেশনাল লেভেলে যখন ঢুকবেন, এটা না হয়ে উপায় নেই। আইদার আপনার এইটার সাথে অভ্যস্ত হইতে হবে, নাইলে আপনি ঝরে পড়বেন দুইটার একটা। তো এটা হয়ে যাবেন, এই আর কি। আর বাকি হচ্ছে যে যেটা বললাম, যে পরবর্তীতে ও আউটসোর্স করাই নিল, করেও সুন্দর করে করে দিল, ও সেকশনটা বসাই দিল, ক্লায়েন্টকে দিল, ক্লায়েন্ট খুশি, টাকা দিয়ে দিল, ও ওকে টাকা দিয়ে দিল। ও পরবর্তীতে সম্ভবত 3,500 টাকা দিছিল, আমার যতটুকু মনে পড়ে। ওই ছেলেটাও খুশি, যাকে দিয়ে কাজ করে নিল, ওর সাথে ওর পরিচয় রইলো, ওইও কাজটা কমপ্লিট করাইতে পারলো, যে কাজটা ক্যান্সেল হয়ে যেত। তার মানে উইন উইন সিচুয়েশন, তাই না? ভাইয়া আমি এরকম একটা কাজ করেছি বুঝছেন। হুম হুম। একজন এরকম হচ্ছে কি আপনার উইক্স এর দরকার। ও ওয়ার্ডপ্রেস জানে, কোডিং ও জানে, সবকিছু জানে, বাট ও উইক্স জানে না। আমি আচ্ছা হচ্ছে আচ্ছা। আপওয়ার্কের একটা প্রজেক্ট হচ্ছে 1 ঘন্টার, সরি 3 ঘন্টার কাজ করেছিলাম হচ্ছে, এই হচ্ছে মানে $10 কাজ আর কি, মানে 1 ঘন্টা 3 ঘন্টার জন্য ধরা ছিল। তো আমি ওই কাজটা করেছিলাম, ও জানে না, আমার কাজ আচ্ছা দিয়ে আচ্ছা। ওটা মেকআপ করে নিছে আর কি। এই যে আচ্ছা বেশি আচ্ছা। নেই আপনার ওই 1 মাস আগের কথা এটা। বুঝতে পারছি। এইটাই এইটাই। আর তারপর এটাও আপনারাও নজর রাখবেন, আপনি তো হেল্প করলেন কাউকে, এইটাই করে দিলেন, ও যে ক্লায়েন্ট প্রজেক্ট করতেছে, অন্তত এইটা তো আপনি বুঝতে পারলেন, এটা তো শিখলেন আপনি, তাই না? কাজ করলে তো ক্ষতি নেই, এটা তো আর জি এমন জি। না আপনার ইনভেস্টমেন্ট যাচ্ছে, এটা আপনারা আসবে। ঠিক আছে, এটি তো বলে যে আইদার আপনি ইনকাম করবেন অথবা আপনি শিখবেন, ফ্রিল্যান্সিং এর কথাই এটা, যে আইদার আপনি ইনকাম করবেন না হয় আপনি শিখবেন। প্রজেক্ট ক্যান্সেল হোক, একটা অ্যাকাউন্ট করছেন, এই অ্যাকাউন্ট দিয়ে আপনার জীবন চললো, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো আপনার প্রজেক্ট ক্যান্সেল হোক, সবকিছু হোক, আমি কিন্তু আপওয়ার্কে যে রিসেন্টলি স্টার্ট করছি, আমি কিন্তু শুরু থেকে যে আপওয়ার্কে কাজ করি এরকম না। তো এই যে রিসেন্টলি আমি আপওয়ার্ক স্টার্ট করছি, তো আলহামদুলিল্লাহ আপওয়ার্ক থেকে কিন্তু খুব ভালো আসছে। এখন আপওয়ার্ক থেকে ভালো আসছে বিষয়টা কি, এখন কি আমি কি কোনো কালো জাদু করছি? আমার হয়তো বা ক্লায়েন্ট যেটা আসছে, ক্লায়েন্ট ছুটে নাই শুরুর দিকে, কারণ ওই যে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স। মানে আমার তো এর আগের আরো অনেক বড় পাস্ট আছে, আমি 2016-17 থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে, যোগাযোগ। এখন আমি 2023 এসে যদি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করি, তাহলে আমার অ্যাকাউন্টটা ওঠার সম্ভাবনা বেশি, না একটা নতুন একটা লোক আছে তার অ্যাকাউন্ট ওঠার সম্ভাবনা বেশি? অবভিয়াসলি আপনার। এখন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, যে আপনার শুরুর দিকে কাজ টাজ নিলাম, ক্যান্সেল হইলে হোক, আমি অন্তত শিখলাম তো, ওই কাজটা 10% তো পারছি, 10% তো শিখলাম, আর বাকি অতটুকু যে আছে আরো কাজের, এটাও একটা আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, আর একটা ক্লায়েন্টের নাম সং, SONG।
ওকে ভাইয়া অল টাইম গান গায় না? আমরা গান গাই না। তাইকোন্ডু বুঝেন? বুঝি বুঝি ভাইয়া বুঝি। ওই তাইকোন্ডু খেলেন, আমি আপনাদেরকে দেখাই, একটা ভিডিও দেখাইলে বুঝবেন, ওর একটা ভিডিও দেখা, এইটাও একটা ক্লাস। এই লোকটা, এটা আমার ক্লায়েন্টের ফ্রেন্ড, যার ওয়েবসাইট করতেছি আর কি। এই ভিডিওটা আগে দেখছেন না আপনারা? কেউ দেখছেন কি? হ্যাঁ দেখছি ভাইয়া। দেখছেন না? ওই শুরুতে যাকে দেখলেন ও কানাডিয়ান তাইকোন্ডু, ঠিক আছে? এখন ওর ওয়েবসাইটটা দেখাই আমি আপনাকে, মাস্টার সংস ওয়েবসাইট লিখলেই পাবেন। ওই নাম দিল, ওই কারণে ওর কথা মনে পড়লো, মাস্টার সং তাইকোন্ডু। তাইকোন্ডু তাইকোন্ডু, এই যে এটা এটা ওর ওয়েবসাইট, এটা ওর ওল্ড ওয়েবসাইট আর কি। আমি যেটা রিডিজাইন করতেছি ওগুলো তো রিডিজাইন করতেছি। এটা কি উইক্সে করা না এটা করতেছে? কাস্টম কোডিং স্ক্রিপ্ট। এই লোগোটা খেয়াল করেন, আর এই ভিডিওর শুরুর লোগোটা খেয়াল করেন, এই যে অনেকটা সিমিলার না? জি। এটা ফ্রেম, ঠিক আছে? এইটা হচ্ছে ও, আর ও হচ্ছে friend। ভাই এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? এটা এটা জাস্ট স্ক্রিপ্ট, শো করে স্ক্রিপ্ট। কানাডিয়াতে একটাই মাত্র এজেন্সি আছে যারা ওদেরকে ওয়েবসাইট সার্ভিস করতো, ওরা যখন ওয়েবসাইট বানাইছে, এখন অনেকগুলো হয়েছে, বাট ওরা যখন ওয়েবসাইট বানাইছে একসাথে অনেকগুলো ফ্রেন্ড, ওরা তাই কোন স্কুল চালায়, ঠিক আছে? এই যে ওদের স্কুলগুলো, এই যে প্রোগ্রাম দেখেন, এই যে এগুলো সব আলাদা আলাদা প্রোগ্রাম, ওগুলোতে মানুষ চাইলে ওদের বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারে। তো এদের যে ওয়েবসাইটটা তৈরি করছিল, এটা একটা এজেন্সি ছিল, যে এজেন্সি গুলা ওদের কাছ থেকে হচ্ছে শুরুতে $1500 হচ্ছে নিয়েছিল, কানাডিয়ান ডলার, পরবর্তীতে প্রতি মাসে $399 করে নেয় আর কি, মানে $400 করে প্রতি মাসে ম্যানেজমেন্টের জন্য নেয়। আসলে কি ম্যানেজমেন্টের কিছু আছে? ম্যানেজমেন্টের হতে আমি কিছু, তাই না? হয়তো বা দেখা গেল এই যে বছর শেষে কপিরাইটের এই টেক্সটটা একটু চেঞ্জ করে, হয়তো কোনো একটা ইমেজ চেঞ্জ করে দেয়, কোনো একটা প্রোগ্রাম হইলে যে প্রোগ্রাম গুলোতে কিছু ইমেজ অ্যাড করে দেয়, এই বুঝতে পারছেন তো? এরপরে ও পরবর্তীতে হচ্ছে আমার সাথে যোগাযোগ হয় করোনা প্যান্ডামিকের পরপরই। পরবর্তীতে হচ্ছে ওর প্রজেক্ট গুলো হচ্ছে করা হয়। এখন যে মাস্টার সং যেটা, যে মাস্টার ওন আর কি, যে আমার ক্লায়েন্ট, যার সাথে এজেন্সি ডিল করা, মাস্টার সং হচ্ছে তার ফ্রেন্ড, আর মাস্টার সং আর যে আরেকজন যার ভিডিও দেখাইলাম এরা একসাথে। তো ওই এখন নক দিছে, নক দিয়ে আমাকে বলতেছে যে তোমার কি লাস্টের পেজটা করা হয়েছে কিনা, আমি ধরিই নাই এখনো। তাকে বলে দিলাম যে আল আপডেট ইউ সুন। ভাই, একটা 47 মিনিটের ভিডিও দিছে। ধৈর্য চিন্তা করো। আমি এখন টেনশন হচ্ছে 47 মিনিটের ভিডিও আমি কতক্ষণ ধরে দেখবো। আচ্ছা যাই হোক, পরে চিন্তা পরে। ও কষ্ট করে অনেক আসলে, যখন যেটা করে ডেডিকেটেডলি করে একদম। আচ্ছা, আমার আজকে ক্লায়েন্ট মোটিভেশন দিচ্ছে যে এই প্রজেক্ট তাড়াতাড়ি শেষ করো, তাহলে না ঈদের আগে টাকা নিতে পারবে। আমি ওর উপর কিছু, ওয়াও, তুমি যে ঈদও জানো যে সামনে ঈদ আছে। বা আমি অনেক কিছুর খবর রাখি, বুঝতে পারছেন? হয়তো ঈদে একটা বোনাস পাবো, এটা মোটামুটি শিওর। বাট এই প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে আর কি। 47 মিনিটের একটা ভিজুয়াল ভিডিও দিচ্ছে। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আচ্ছা অনেক কথা বললাম, এগুলো আপনাদের জন্য আর কি, আপনাদের মোটিভেটেড করার জন্যই। ঠিক আছে? এই নলেজ গুলো তো আসলে এমনিতে পাওয়া সম্ভব না, বা কেউ শেয়ারও করে না। আমি আপনারা আপনার স্টুডেন্ট দেখে আমি শেয়ার করলাম, ঠিক আছে? বাকি এমনি তো হয়তো কারোর সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি না। আমার ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমি ফ্রিল্যান্সিং এর বাইরে গিয়ে আলোচনাই করি না কারোর সাথে। আমার যে এজেন্সি ক্লায়েন্ট গুলো আছে এগুলো নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না। কারণ আমি আমার আলাদা লাইফ, আমি আলাদা লিড করি। বাট আপনাদের জন্য এগুলো উপকারী দেখে আমি বলতেছি, ঠিক আছে? আপনাদের আজকে অবস্থা খুব খারাপ, শুরুতে মাত্র 3 জন আসছিল ক্লাসে, এখন তো তাও মাসাল্লাহ মোটামুটি 11-12 জন হয়ে গেছে। সো ধরে থাকেন, ভালো ক্যারিয়ার আছে, হ্যাঁ, বাট ধরে রাখতে হবে। এখান থেকে যেটা আসবে এটা আপনার জন্য কয়েক বছরের আর্নিং, আপনার দেখা যাবে লাইফ টাইম। এটা বিজনেস করেন, চা করেন, সবকিছুর জন্য একটা বড় ইনভেস্টমেন্ট এখান থেকে জোগাড় করতে পারবেন।
যাই হোক, তারপরেও নিজেদের অনেক কিছু থাকে, অনেক ব্যস্ততা থাকে, এটা তো আছেই। যদি পসিবল হয় অবশ্যই এখানে খুব সিরিয়াসলি টাইম দেওয়া উচিত। বিশেষ করে ওয়েবফ্লো প্ল্যাটফর্মটা খুব ভালো গ্রো করতেছে। চলো আমরা কন্টাক্ট আস বানাই। আচ্ছা, এই তো কন্টাক্ট আস বানাইলাম, এখানে টাইটেল দিতে হবে। এই যে এখানে, নাহলে অ্যাবাউট আস থেকে যাবে। টাইটেলটা হচ্ছে কন্টাক্ট আস, তো টাইটেল না, এখানে টাইটেলটা একটু বড় হবে, এটা ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাকে। ক্লায়েন্ট সবসময় বুঝবে না কেমনে প্রোভাইড করে, এই জন্য নিজের উচিত একটা দুটো প্রজেক্ট করে টেমপ্লেটের একটা গুগল শিট বা কিছু একটা বানাবেন, ওই শিটে এখানে লিখে দিবেন পেজ নেম, পেজ টাইটেল, তারপর পেজের হচ্ছে টেক্সট ইনফরমেশন, পেজের ইমেজ, এরকম একটা কি করবেন, একটা এক্সেল শিট বানাবেন। প্রত্যেকটা এক্সেল শিটটা কি করবে, ক্লায়েন্ট যখন হবে, ক্লায়েন্ট যখন কন্টেন্ট দিতে চাইবে যে কন্টেন্ট কিভাবে দিব, এক্সেল শিটটা পাঠিয়ে দিয়ে বলুন প্লিজ ফিল দিস, একটা ডুপ্লিকেট করবেন এক্সেল শিটটা, ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে ক্লায়েন্ট কি করবে, ওই ফিল্ড অনুযায়ী নাম দিবে পেজের, পেজের একটা নাম দিল, এখানে পেজের টাইটেল দিল, এখানে দিয়ে দিবেন হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক ফর ইমেজেস, ওই পেজের কিছু ইমেজ গুগল ড্রাইভে আপলোড করে ওই ফোল্ডারের লিঙ্ক এখানে বসে দিবেন, কন্টেন্ট ফর দিস পেজ, এখানে কন্টেন্টের অর্থ কোনো একটা ডকুমেন্ট বা কিছু একটা লিঙ্ক করাই দিবেন। ঠিক আছে? অথবা একটা আগের একটা প্রজেক্ট টাইপের কিছু একটা ডেমো প্রজেক্টের আপনি একটা কিছু বসায় ওকে স্যাম্পল দেখাই দিলেন। ঠিক আছে? এরকম তো আমার এরকম রিসেন্টলি একটা বুড়া ক্লায়েন্টের এরকম কিছুই বুঝে না, তো ওরে আমি কি করছি, একটা পুরো প্রজেক্টই দেখাইছি যে ক্লায়েন্ট দেখো আমাকে এইভাবে দিছিল, আমি এইভাবে কমপ্লিট করেছি। পরে আমার কাছে, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো এইভাবে তোমাকে দেওয়ার জন্য। তো ক্লায়েন্ট তো সবসময় আসলে এক্সপার্ট থাকবে না, স্বাভাবিক তাই না? ও সবসময় দেখা যাবে টেকনোলজিক্যাল পার্সন নাও বলতে পারে, ওকেও হেল্প করতে হবে আপনাকে যে কিভাবে ও আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে। আচ্ছা, এখন আমরা কন্টাক্ট পেজটা তৈরি করবো খুব খুব কুইকলি, একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা কন্টাক্ট তৈরি করার জন্য আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে? সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডিজাইনটা আগে কমপ্লিট করবো। আরো একটা ভিডিও। আচ্ছা, সো এখানে আমি একটা কুইক স্ট্যাক নিয়ে নিই। এই পাশে ধরেন আমি কোনো একটা ইমেজ বা কিছু একটা নেবো। এই পাশে আমি ধরেন একটা কন্ট্যাক্ট ফর্ম নিবো, হ্যাঁ, ফর্মটা এখান থেকে নিয়ে নিই। এখন ফর্মের যে বিষয়গুলো এটা একটু আমরা দেখি আগে section এ। আচ্ছা, তো এইখানে নেম আসছে, এখানে এটা আসছে, আমি কি করব, এই ফর্ম ব্লকটাকে 100% উইথ করে দিব, যাতে করে সে পুরো জায়গাটা অ্যাটলিস্ট কভার করে। ওকে, এইখানে কি আসছে, নেম আর একটা ইমেল আসছে, তাই না? এখন নেম ফিল্ডটাই আর ইমেল ফিল্ডটার মধ্যে পার্থক্য কি? ইমেল ফিল্ডটা যখন এডিট করব এটা প্লেন টেক্সট, নেম ফিল্ডটা, আর ইমেল ফিল্ডটা যখন এডিট করব এটা কি, এটা ফরম্যাটটা ইমেল। এতে করে লাভ হইলো কি, যখন র্যান্ডম কোনো কিছু টাইপ করবে মানুষ, টেক্সট উল্টাপাল্টা কিছু টাইপ করবে ছাড়া, বা একটা কিছু র্যান্ডম টাইপ করে দিল, এটা কিন্তু কি হবে না, ভ্যালিড ইমেল হিসেবে কাউন্ট হবে না। এখন এইটা আবার ফিল আপ করা ছাড়া ফর্মটা সেন্ড করতে পারবে কিনা, এটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড। তো কোনো ফিল্ড যদি আপনি রিকোয়ার্ড করে দেন, মানে ওই ফিল্ডটা ফিল আপ করতেই হবে, না হলে ফর্ম সেন্ড করতে পারবে না। লাইক এখানে নামটা আপনি চাইলে রিকোয়ার্ড নাও রাখতে পারেন, যে নামটা ফিল আপ করার দরকার নাই, আপনার ইমেলটা দিলেই হবে। এখন আপনি যদি মনে করেন না নামও লাগবে, নামটা ইম্পর্টেন্ট, তাহলে রিকোয়ার্ড করে দিবেন। আচ্ছা, এটা দুইটা অপশন আছে এই টেক্সটটা শেয়ার করার, আইদার আপনি লেভেল হিসেবে দিতে পারেন, আইদার আপনি ফিল্ড হিসেবে দিতে পারেন। এখন আমরা কোনটা হিসেবে দিব, এটা ডিজাইনের উপরে হচ্ছে ডিমান্ড, যে ডিজাইন যেটা ডিমান্ড করে। এখানে প্লেস হোল্ডার আছে দেখেন, এখানে আপনি দিয়ে দিলেন ইওর নেম। তো কি হবে, প্লেস হোল্ডার জিনিসটা কি,
যতক্ষণ পর্যন্ত আপনি টাইপ না করবেন এই প্লেসটাকে যে হোল্ড করে রাখবে। এখানেও সেম, আপনি দিয়ে দিলেন ইউর ইমেল, দুটো অপশন চলে আসছে। আপনি চাইলে লেভেল ফেলে দিতে পারেন, লেভেলটা এখানে কোনো দরকারি কিছু না, এটা জাস্ট মানুষকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। সো এই যে হয়ে গেল না ভেতরে প্লেস হোল্ডার। তো আমি যখন টাইপ করব এর আগ পর্যন্ত এখানে টেক্সটটা থাকবে, যখন আমি টাইপ করে স্টার্ট করবো কিছু একটা, এই যে এটা কিন্তু চলে গেছে। সেম এখানেও তাই। তো আমি যদি এখানে র্যান্ডম একটা কিছু দেই, আমি সেন্ড করতে গেলে কিন্তু এটা সেন্ড হবে না, এই যে বলতেছে এটা ভ্যালিড কোনো ইমেল না। ভ্যালিড ইমেল হতে অ্যাট দ্য রেট হতে হবে, অ্যাট দ্য রেটের পরে কোনো টেক্সট থাকতে হবে, তাহলে এটা ভ্যালিড ইমেল হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, সো এইখানে এখন ফিল্ড অনুযায়ী আমাকে আবার কিছু এডিটেরও কাজ আছে। সো একটা টেক্সট ফিল্ড আমি যে ধরলাম, ধরার পরে এখানে দেখেন কাজ হচ্ছে টেক্সটের কালার কি হবে। So এই টেক্সটের কালার কিন্তু এখানে দেখাচ্ছে না, তো আমি কি করতে পারি, এটা একটা নাম দিয়ে দিতে পারি, কন্টাক্ট সিএফ, কন্টাক্ট ফর্ম নেম। আচ্ছা, এইটাকে আমি কি করব, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হোভার, প্লেস, ফোকাস, অনেক কিছু আছে তাই না? তো এখান থেকে হোভার আছে, প্লেস আছে, টাইপ আছে। এখন আমি যদি এইটাতে কোনো একটা কালার দেই বা কিছু একটা দেই, এখানে দেখেন আমি ধরেন না দিয়ে ব্ল্যাক দিই, একবার পিওর ব্ল্যাক দিই, ব্ল্যাক দিই, এতে করে আমি যদি এখানে টাইপ করি তাহলে কি কাজ করবে, তাহলে কি এটা আমাকে দেখাবে? দেখেন লেখা হয়ে গেছে না? এটা কিন্তু হয়নি। তার মানে কি, এটাতে কালারটা আমি অ্যাড করছি, সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে গেছে। সো আপনি এটা ধরে এই ফিল্টার একটা সুন্দর কালার দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ফিল্ডটা যখন টাইপ করবো ওই কালার হবে। আচ্ছা, এখন সবসময় তো এই দুইটা ফিল্ড থাকবে না, আরো কিছু ফিল্ড দরকার হতে পারে। বাটনটা তো আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটনটা চাইলে আপনি ফর্মে ফিল আপের পরে রিডাইরেক্ট করে দিতে পারেন। যেমন এখানে সাবমিট বাটনের টেক্সট হচ্ছে এটা, ঠিক আছে, বা সাবমিট নাও দিয়ে দিলেন। আর এখানে প্লিজ ওয়েট, যখনই ক্লিক করবে এটা সেন্ড নাও রাখ পর্যন্ত এই সাবমিট নাও চেঞ্জ হয়ে কি প্লিজ ওয়েট লেখাটা আসবে। আর শো অল সেটিং এ গেলে আপনি এখানে দেখতে পারবেন অপশন আছে, রিডাইরেক্ট অপশন, এই যে রিডাইরেক্ট ইউআরএল। তো এইখানে যেই পেজের লিঙ্কটা দিবেন স্ল্যাশ দিয়ে খালি ওই পেজের নামটা লিখে নেবেন। ধরেন থ্যাংক নামে একটা পেজ বানাইছেন, থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বা থ্যাংক ড্যাশ ইউ, মানে লিঙ্ক যেটা সেটা পুরো লিঙ্কটাও বসাইতে পারেন, বা স্ল্যাশ দিয়ে এটা বসাইলেও হবে, তাহলে ওই পেজটা চলে যাবে। বা স্ল্যাশ দিয়ে হোম বসাইলেই হোমে যাবে, বা শুধু স্ল্যাশ দিলেই হোম, এটা মানে হোম। এটার পরে কিছু লিখলে, যেমন অ্যাবাউট লিখলাম, তার মানে কি এই আমার পুরো ডোমেইনের লিঙ্ক .com স্ল্যাশ এইটা, বুঝতে পারছি? সো পুরো ইউআরএলটা কিন্তু টাইপ জি করতে ভাই। হয় না, ইউআরএল ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে যা লিখবেন ওইটা ইউআরএল হিসেবে কাউন্ট করবে। তো আমরা থ্যাংক দিয়ে দিলাম, থ্যাংক যদিও আমাদের ই নাই, তো আমাদের তো বাদও রাখতে পারি। তো থ্যাংক ইউ পেজ বানাবো একটা, যখন ফর্ম ফিল আপ করবে থ্যাংক ইউ পেজে চলে যাবে, অথবা যে এখানে একটা দেখাই দিবে থ্যাংকস ফর সাবমিটিং, যেখানে গেলেই দেখতে পারবেন। যেমন এই ফর্মটা যদি সিলেক্ট করেন এখানে স্টেজ আছে, দেখেন সাকসেস স্টেজ, যখনই সাকসেস হবে যেরকম দেখাবে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, এরকম আসবে। ইরোর স্টেজে গেলেও সেম, ইরোর দেখাবে যেরকম, এরকম উপস সামথিং ইরোর। আর নর্মাল স্টেজে তো নর্মাল, যেটা আমরা কাজ করতেছি। আচ্ছা, এখন আরো কিছু ফিল্ড আমরা অ্যাড করি। আমরা চাইলে নতুন ফিল্ড অ্যাড করতে চাইলে এটাকে ডুপ্লিকেট করে একটা ফিল্ডের নাম চেঞ্জ করে অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে টেক্সট ফিল্ডের জন্য। যেমন নেম দিলাম, এখানে ফোন দিই, এখানে ফোন সিলেক্ট করে দিবে, দেখেন নাম্বার, ঠিক আছে, ইয়োর নাম্বার। এখন এখান থেকে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। এই সবগুলা ফর্ম ফিল্টার, এইটা ফর্ম ফিল্টার বাইরে কিন্তু নেওয়া যায় না। যেমন ফর্ম ফিল্টার বাইরে যদি দিতে চাই, যে সেম এটা আসবে না, রেড দেখাচ্ছে, বাট ফর্ম ফিল্টার ভিতরে কিন্তু আপনি বসাতে পারবেন। সো এটা কি হলো, এটা একটা ইনপুট ফিল্ড আসলো। যাক, আমাদের ইনপুট ফিল্ডের দরকার নেই, আমরা ইনপুট ফিল্ড দেখছি অলরেডি। তো ফর্মের মধ্যে আরো কি কি অপশন আছে, লেভেল তো দেখলামই প্রথমে, নাম, ইমেল, এগুলো যে উপরে লেখা ছিল টেক্সট আকারে, আপনি চাইলে ওই হেডিং হিসেবেও নিতে পারেন। ইনপুটটা এখানে যেগুলো একটা ইনপুট, হুম, সেটা হচ্ছে আমাদেরকে যে আপনি ওই একটা স্পেসিফিক সাইট দিছিলেন না, ওই সাইটটার মধ্যে ফর্মটার মধ্যে টেক্সট এরিয়াটা ছিল আপনার হচ্ছে রাইটে, আর পুরোটা হচ্ছে কাভার নেম করা, এই তো ইমেল। ওটা কাস্টম হ্যাঁ করে করা দুইটা হয়েছিল, ওইরকম ডিরেক্ট কোনো অপশন আসলে নেই, ওটা কাস্টম করে আলাদা করে বসেছিল ওটা। ঠিক আছে, এরকম যদি হয় এইসব বিষয় না ক্লায়েন্ট সমস্যা করে না, এটা ক্লায়েন্টকে বুঝাই দিবেন যে এইটার থেকে বা ওইটার থেকে একটু ডিফারেন্ট ডিজাইন করে ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে। ঠিক আছে, সব প্ল্যাটফর্মে আসলে সব রকম সিস্টেম থাকে না। সিস্টেম যদি থাকতো ওইভাবে রো ইনক্রিজ করার, তাহলে ওইভাবে রো ইনক্রিজ করে করা যেত। বুঝতে পারছেন?
আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি তো আমাদেরকে মনে হয় ইয়াটা দেখাবেন না, অ্যাকর্ডিয়ন ট্যাব গুলো তো দেখাবেন। অ্যাকর্ডিয়ন ট্যাব, হ্যাঁ, যেই জিনিসগুলো হয় না ওই ফ্লোতে বা সরাসরি অপশন নাই, ওই জিনিসগুলো কিভাবে করতে হয় এটা নিয়ে একটা ক্লাস নিবো আজকে, যেরকম দেখাইলাম মাল্টিপল পেজ কিভাবে নিতে হয়, জি জি। ওরকম একটা ক্লাস নিবো, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে যে জি জিনিসগুলো পারেন না বা যে জিনিসগুলো হয় না, অনেক কিছু আছে না, যেমন ধর একটা স্লাইডার, সুন্দর একটা স্লাইডার আপনি দেখা যাচ্ছে স্লাইডার করতে পারেন, বাট এত অ্যানিমেশন স্লাইডার দিয়ে করতে পারেন না, তাই না? হইতে পারে যে এমন জি। একটা স্পেসিফিক জিনিস আপনার দরকার, যে জিনিসটা যেমন অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়নের অপশন তো অ্যাটলিস্ট ফ্লোতে নাই, আপনারা তো দেখছেন, তাই না? নাই নাই, আর এটা নাই তো। করবো কিভাবে, এটার তো কোনো অপশন আছে অবশ্যই, তো ওইভাবে আমরা করবো, জি। ওটা দেখাই দিব আমি, আচ্ছা ঠিক ভাইয়া। আছে? আমাকে কোনো ক্লাসে, নেক্সট ক্লাস বা তারপরে ক্লাসে মনে করেন। আচ্ছা, এখন যে পয়েন্টে ছিলাম, নেক্সট ফিল্ড যেটা নিব সেটা হচ্ছে এটা টেক্সট এরিয়া। আচ্ছা, টেক্সট এরিয়ার কাজ কি? এখানে মেসেজ টাইপ করে, তাই না? ইন্টারিয়র মেসেজ দিয়ে একটা বক্স থাকে না, যেখানে মানুষ মেসেজটা টাইপ করে, ওই ফিল্ডটা। তো এই ফিল্ডটা কি করতে পারে, এটা কিন্তু ভিজিটার চাইলে বড় করতে পারে, যে দেখেন। আচ্ছা, আমি যদি ভিউ অপশনে যাই, এটা ভিজিটর যত টেক্সট করবে টেক্সট অনুযায়ী এটা এমনি বড় হতে থাকবে, এটা ভিজিটরই চাইলে তাই না ছোট বড় করে দেখতে পাবে, সেটা ভিজিটরই করতে পারবে। অনেক সময় থাকে, আমরা কিন্তু এটা জানি না। ওয়েবসাইট গুলো, যে কোনো ওয়েবসাইটে যদি যান, এই ফিল্ডটা কিন্তু ভিজিটর হাতে অপশন থাকে ছোট বড় করা, টেক্সট এরিয়াটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন এডিটর বা কিছু না, আমি ভিজিটর, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই আর কি। যাই হোক, এটা হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়াতে মানুষ মেসেজ টাইপ করার জন্য বা লম্বা প্যারাগ্রাফ টাইপের কোনো টেক্সট ইনপুট পাঠানোর জন্য এটা করে, এটা রিকোয়ার্ড দিলে রিকোয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? আর অটো ফোকাস দিলে জাস্ট হচ্ছে যখন এইটা কাজ শেষ করবে অটোমেটিকলি এটা তো ফোকাস করবে, এটা দরকার নেই যদিও। আচ্ছা, নেক্সট আর কিছু ফিল্ড আছে, এগুলো দেখি। নেক্সট ফিল্ডটা হচ্ছে চেক বক্স। চেক বক্সটা হচ্ছে ওই যে এগ্রি করার জন্য আমরা একটা বক্স বানাই না, আর ইউ এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশনের জন্য একটা ফিল্ড বানাই। তো এটা চেক করলে আপনার কাছে ভ্যালু কি যাবে এটা সেট করা যায়। এই যে চেক বক্স ডিফল্ট, এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, যদি আমাদের সাথে টার্মস এন্ড কন্ডিশন সাথে এগ্রি না করে, তাহলে সে ফর্মটা ফিল আপ করতে পারবে না। এটা আমরা দিতে পারি। এখন আরেকটা অপশন আছে না, যে হুইচ স্পোর্টস ইউ লাইক মোস্ট, তো ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, এরকম থাকে না একটা ফিল্ড, ওই ফিল্ডটাকে বলা হচ্ছে রেডিও। এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। রেডিও চাইলে মাল্টিপল ফিল ফিল আপ করা যায়, হ্যাঁ, যেমন একটা রেডিও দিলাম আমরা। তো রেডিও চাইলে মাল্টিপল ফিল আপ করা যায়, যেমন এটা আমি জাস্ট কি করবো, ডুপ্লিকেট করে করে দিব, এই যে। সো এখানে আমি ক্রিকেট, ফুটবল লিখে দিতে পারো, উপর একটা টাইটেল দিয়ে দিবেন, হুইচ স্পোর্ট ইউ লাইক মোস্ট, ভলিবল, ব্যাডমিন্টন। তো কি করতে পারে, ভিজিটর চাইলে এটা সিলেক্ট করতে পারে, কিভাবে, যেমন ধরেন এটা সিলেক্ট করলো, সিলেক্ট করলো, এইভাবে সিলেক্ট করতে পারবে ভিজিটর চাইলে, এটা সিলেক্ট করতে পারবে সবগুলো। আমাদের হয়তো পাবলিশ করে চেক করতে হবে, তাহলে আমরা এটা দেখতে পারবো যে সিলেক্ট করা যায়, এবং এটা মাল্টিপলও সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, মাল্টিপল সিলেক্ট করার জন্য আর মাল্টিপল যদি সিলেক্ট না করে, এই দুইটার মধ্যেও একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এটা একটা গ্রুপ আছে, দেখেন আমি যখন শো অল সেটিং এ যাব, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আহ, এটা একটা গ্রুপ করা যায়, দেখাচ্ছি আমি, এই যে গ্রুপের নাম কি, রেডিও। রেডিও। এই গ্রুপে যেই কয়টাকে এক গ্রুপে রাখবো, ওই কয়টার মধ্যে এমন হবে যে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট করা যাবে না, বা আরেকটা সিলেক্ট করলে আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে, মানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। আর যখন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ দিবেন, মানে আলাদা আলাদা গ্রুপ নেম দিবেন বা গ্রুপ নেম না দিবেন, তখন কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সিলেক্ট করতে পারবে। বুঝতে পারছেন কি? এমন হইতে পারে না যে ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে, হ্যাঁ, হতে পারে। হতে পারে। আর এখানে যদি আমি বয়স দিয়ে দিতাম, যে আপনার বয়স সিলেক্ট করেন 13 থেকে 18, তারপর হচ্ছে 19 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 40, এখন একজনের বয়স এই কি দুইটা হইতে পারে? না ভাই, একটা তাহলে কি হবে। হবে? সেম গ্রুপ হবে, এটারও গ্রুপ নেম যা, এটারও গ্রুপ নেম তা, তাই না? এই যে এটা গ্রুপ আলাদা, দেখছেন যেগুলো গ্রুপ আলাদা নাই, যে এটাকে এক হুম, গ্রুপ করে দিব, জাস্ট সেম নাম দিয়ে দিব সবগুলোকে। হয়তো এজ লিখে দিলাম বা এজ গ্রুপ লিখে দিলাম, কিছু একটা লিখে সবগুলোতে সেম গ্রুপের নাম দিয়ে দিলে কি হবে, একটা সিলেক্ট করলে আরেকটা ডিসিলেক্ট হয়ে যাবে, যে কোনো হবে। একটা সিলেক্ট করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই।
আর চেক বক্স আপনি যে কোটা দিবেন চেক বক্স চাইলে চেক করতে পারবে, মানে ট্রু অর ফলস টাইপের। এটা আপনি জানেন কিনা, ওটা আপনি জানেন কিনা, চেক বক্স করলে মানে জানে, চেক বক্স না করলে জানে না, এরকম। এটা গেল রেডিও বাটন। আচ্ছা, তারপরে যেটা আছে সিলেক্ট, এটা মোস্ট ইউজ হয় এটাই। এই সিলেক্টটা কি? সিলেক্টটা হচ্ছে চয়েস। তো সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে যে সিলেক্ট চয়েস, যেটা লেখা থাকে, তারপর ক্লিক করে বাকিগুলো চয়েস করা যায়। হ্যাঁ, এই যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। চয়েসের আবার ভ্যালু পাঠাইতে পারেন ক্লায়েন্টের কাছে। ভ্যালু কি? ধরেন আপনি চাইলে এই চয়েসের জন্য ফুল ডাটাটা না পাঠায় জাস্ট ভ্যালুটা পাঠাইলে ক্লায়েন্ট হয়তো বুঝতে পারবে। চয়েস এ বা ভ্যালু ধরেন $100, ঠিক আছে, এটার ভ্যালু ধরেন $200, ক্লায়েন্টের কাছে যাবে এটা, এই যে ভ্যালুতে যা। এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, এখানেও যা থাকবে ক্লায়েন্টের কাছেও তাই যাবে। ঠিক আছে, ধরেন এখানে আপনি কিছু একটা লিখলেন, ক্লায়েন্টের কাছেও এটাই যাবে। আইদার ক্লায়েন্ট যদি বলে যে না, আমার ও যদি এটা সিলেক্ট করে তাহলে এত ডলার যাতে আমার ইমেলে যায়, আমি যাতে বুঝতে পারি সে কত ডলারের ডাটা সিলেক্ট করছে। ঠিক আছে, এটাও করা পসিবল। ভাই বিষয়টা আরেকটু বুঝায় বলেন, মানে আরেকটা আমার বিষয় কাছে বলতেছি, একটু ই দাঁড়ান। লাগছে। ধরেন এটা হচ্ছে অ্যাপেল। ক্লায়েন্টের কাছে কি যাবে যখন ক্লায়েন্টের কাছে ইমেলের ডাটাটা যাবে যে কি সিলেক্ট করছে, তার কাছে কি যাবে? অ্যাপেল যাবে না? অ্যাপেলই তো যাবে, তাই না? জি ভাই। ব্যানানা। তো ক্লায়েন্টের কাছে কি যাবে? ব্যানানাই যাবে। ধরেন এটা সিলেক্ট করলো কোকোনাট, তো ক্লায়েন্টের কাছেও তো সেম ওইটাই যাবে। এখন ক্লায়েন্ট বলতে পারে না না না, অ্যাপেলের ভ্যালু হচ্ছে $10, ব্যানানার ভ্যালু হচ্ছে $2, আর কোকোনাটের ভ্যালু হচ্ছে $15। সো যখন কেউ সিলেক্ট করবে ডলারের ভ্যালুটা আমার কাছে আইলেই বুঝতে পারবো কি সিলেক্ট করছে, আমি যাতে হিসাব করতে পারি সহজে। সো আপনি কি করবেন, মানুষ সিলেক্ট করবে অ্যাপেল, ক্লায়েন্টের কাছে ইমেলে পৌঁছাবে হচ্ছে এটা। তার মানে ক্লায়েন্টের কাছে থাকবে হচ্ছে টেক্সট যেটা, সেটা সিলেক্ট ক্লায়েন্টের করবে কাছে এই সেটা। যে ভ্যালুটা যাবে, ভ্যালু ভ্যালু, আর মানুষ তো এটা সিলেক্ট করবে, জি। ব্যানানা সিলেক্ট করবে, বাট ক্লায়েন্ট হ্যাঁ। দেখতে পারবে যে সে $2 প্রোডাক্ট সিলেক্ট করছে। অথবা এইটাও লিখতে পারেন, এইটা লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, APPLE $10। ক্লায়েন্ট যাতে বুঝতে পারলো আর কি, একবার ক্লায়েন্টের হিসাবে সহজ হয়ে গেল, বাট মানুষ তো শুধু আপেল সিলেক্ট করছিল, ক্লায়েন্টের মানে কাছে এই ডাটাটা গেল ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করবে আপেল, আর অ্যাপেল, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের যাবে কাছে হচ্ছে যাবে অ্যাপেল আপেল দশ টেন ডলার ডলার মানে $10 প্রোডাক্ট সিলেক্ট করছে। আচ্ছা, ঠিক যাতে আছে ক্লায়েন্ট ভাই। সহজে হিসাবটা মিলাইতে পারে ওয়েবসাইটে বসে বসে। জি এটা জি। অনেক সময় ক্লায়েন্ট চায়, বাট রেয়ার কেস। এটা ক্লায়েন্টকে আমরাও করতে বলারও দরকার নেই, ক্লায়েন্ট যদি বলে তাইলে করবেন, আর আমি জাস্ট যা ইনফরমেশন আছে ঘেটে ঘেটে দেখাই দিচ্ছি সব। ঠিক আছে, আচ্ছা ভাই। ওকে। কারণ দেখা যাচ্ছে যে আমি শেষ করে গেলে শেষই হয়ে যাবে, বাট ভেতরে যে এত কিছু ইনফরমেশন আছে এটা হয়তো জানা হবে না কোনো, তাই না? তো ক্লায়েন্ট বললো, আপনি বললেন আমি তো জানি না এটা কিভাবে, আসলে কিন্তু আপনি জানেন, বা আসলে অপশন ছিল, সহজ। এরকম আপনি চাইলে ভ্যালু যা ইচ্ছা দিতে পারেন ক্লায়েন্টের কাছে, বাট ভিজিটরের কাছে দেখাবে এইটা, ভ্যালু যা ইচ্ছা পাঠানো যায়। এখান থেকে আপনি জি রিকোয়ার্ড ভাই দিতে পারেন, বুঝলাম। তাহলে একটা না একটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এটা গেল। আর ফিল্ডের মধ্যে অবশ্যই নামটা সিলেক্ট করবে যাতে ইমেল ক্লায়েন্ট বুঝতে পারে। তো এখানে দিতে পারেন ফুড ড্রপ ডাউন। ঠিক আছে, ক্লায়েন্ট কি হবে, ফুড ড্রপ ডাউন দেখলে বুঝতে পারবে ফুড ড্রপ ডাউনে কি সিলেক্ট করছে, তাই না? ইমেলে আসবে কি, ইমেলে লেখা আসবে যে ফুড ড্রপ ডাউন কোলন এটা সিলেক্ট করছে ফুড ড্রপ ডাউন থেকে। ঠিক আছে, এখন যদি লেখা থাকে ফিল্ড টু, ক্লায়েন্ট কি বুঝতে পারবে ফিল্ড টু কোনটা ছিল, এমনি বুঝতে পারবে। বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ফিল্ডেরই নাম দিবেন, যেমন এটা নাম দিবেন মেসেজ ফিল্ড। ঠিক আছে, এখানে কি থাকবেন, মেসেজ ফিল্ড নাম দিয়ে দিবেন। আর ক্লায়েন্ট কি থাকবে, মেসেজ ফিল্ড ক্লোন, ওই মেসেজটা লিখে থাকবে, তাতে ক্লায়েন্ট বুঝতে পারে এটা কোন ফিল্ড থেকে আসছে। ক্লিয়ার কিনা? আর পুরা জি ভাই। ফর্মেরও একটা নাম দিবেন, এই যে পুরা ফর্মটা একবার সিলেক্ট করে এই ফর্মেরও একটা নাম দিতে হবে। এই যে ইমেল ফর্ম না, এটাতে আপনি একটা নাম দিবেন, কন্ট্যাক্ট মেইন ফর্ম, মেইন কন্ট্যাক্ট ফর্ম। ঠিক আছে, জি ভাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই বিষয়গুলা গেল। তারপরে দেখি আর কি আছে। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ভ্যালু অ্যাড করতে পারেন। একটা সময় আমার একটা পেইন হয়েছিল, ক্লায়েন্টের এইখানে ইন্টারন্যাশনাল যে কান্ট্রি আছে সবগুলো ওর দরকার ছিল, তো আমাকে কি করতে হয়েছে, প্লাস দিয়ে দিয়ে সবগুলো কান্ট্রি অ্যাড করতে হয়েছে। কিভাবে? এখানে ওইরকম অপশনই নাই যে একসাথে আমি বসাইতে পারি, এটা আমি অনেক খুঁজছি যে একসাথে যাতে সবগুলো ডাটা একবার আমি পেস্ট করে বসাতে পারি, বাট এই যে একটা একটা করে পেস্ট করতে হয়, এটা
খুবই পেন। এটা স্টিল এরকমই আছে ঝামেলাটা। কোনটা? অল আচ্ছা কান্ট্রি লিস্ট। এটার একটা সহজ সমাধান আছে, আমি যেদিন দেখাবো না যে জিনিসগুলো পারা যায় না ওই জিনিসগুলো কেমনে আনতে হয় শুরুতে, ওই ওই দিনই আপনাদের এটা ক্লিয়ার হবে। বাট এইখান থেকে আমরা সব কপি করে 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 নেওয়া যাচ্ছে। এটা হিউজ একটা ইনফরমেশন, রাইট? হ্যাঁ অবশ্যই। 300-র কাছাকাছি কান্ট্রি আছে। এই সবগুলা কান্ট্রি এখানে বসে দিয়েছে, এবং সবগুলো ভ্যালু ওই কান্ট্রির নামই ছিল। তো একসাথে, বাট ওয়ার্ডপ্রেসে কিন্তু দেখবেন এডিট দিলে ওই একসাথে সব ফিল্ড আছে দিয়ে দিবেন, ইন্টার একটা একটা ইন্টার করে করে যেটা আসছে সবগুলো আলাদা আলাদা ভ্যালু হিসাবে কাউন্ট করবে। তো এখানে একটা পার্থক্য আছে। তো এটা এইভাবে রাখছে আর কি। এটা এইভাবেই রেখে দিচ্ছে। এখানে যদি বাল্ক অ্যাড করার কোনো একটা অপশন দিত যে বাল্ক আকারে অ্যাড করা যায় তাহলে ভালো হতো আর কি। আর অ্যালাউ মাল্টিপল সিলেকশন মানে হচ্ছে যখন ভিজিটর সিলেক্ট করবে একসাথে দুইটা তিনটা সিলেক্ট করতে হবে, যেমন অ্যাপেল ব্যানানা এরকম থাকবে ফিল্ডটা তখন খোলা, হ্যাঁ। তাহলে আচ্ছা এভাবে আচ্ছা। একটা দুইটা এইভাবে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এখন কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করি দুইটা সিলেক্ট হচ্ছে, আর কন্ট্রোল ছাড়া সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে। এটা ভিজিটর কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে দুই তিনটা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, তো এটা আসলে অনেকটা ড্রপ ডাউনের মতন হইলো না। যদি ক্লায়েন্ট কখনো বলে তাহলে এটা দিব আর কি, তাছাড়া এই নর্মালি রেখে দিব। তারপরে অপশনে চলে যাই, রিক্যাপচা। আচ্ছা, রিক্যাপচার বিষয়টা হচ্ছে, রিক্যাপচার ইনফরমেশনটা ক্লায়েন্ট দিবে, কি দিবে, এটা একটা এপিআই দিতে হবে, হ্যাঁ, যে সাইট মাস্ট বি অ্যাডেড। এটা দেখাবে না ভিজিটরকে। ভিজিটর যখন সাইটটা পাবলিশ করবো এই পার্টটা দেখাবে না ভিজিটরকে। এটা রিক্যাপচার, রিক্যাপচারটা লোড হইতো রিক্যাপচার একটা সাইট থেকে। এটা পাবো কোথা থেকে এটা একটু পরে দেখাচ্ছি আমি, রিক্যাপচার বিষয়টা মাথায় রাখেন। আর কি আছে, সাবমিট বাটন তো এখানে আছেই। তো এই হচ্ছে ফর্মের যাবতীয় বিষয়, হ্যাঁ। তাহলে ফর্মের সুন্দর একটা নাম দিতে হবে যাতে ফর্মটা ডিটেক্ট করা যায়, প্রত্যেকটা ফিল্ডের সুন্দর সুন্দর নাম থাকতে হবে যাতে বোঝা যায়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ভ্যালুগুলো প্রপারলি বসাবেন, যেটা রিকোয়ার্ড ফিল্ড ওটাকে রিকোয়ার্ড দিবেন, যেটা রিকোয়ার্ড না ওটাকে রিকোয়ার্ড দেওয়া যাবে না। আর ফিল্ডের নামগুলা ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে ফিল্ডের নামগুলো যাতে ডিফারেন্ট হয়। আরেকটা জিনিস হচ্ছে ফিল্ডের আইডি, আইডিটা ম্যাটার করে। আইডি দুইটা তো একরকম দেওয়াই যায় না, আর আইডিটার ক্ষেত্রেও কিছু বিষয় কাজ করে, সো আইডিটা কখনো একসাথে দিবেন না, এটা কনফ্লিক্ট করতে পারে। একটা আইডি একবারই ইউজ করা যায়, ঠিক আছে? তো এটা আইডি কি ইমেল, এটা আইডি ফোন, এটা আইডি নেম, এরকম প্রত্যেকটা যাতে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থাকে। এটা আইডি দরকার নাই যেখানে নাই। ইমেল ফর্ম, এই পুরো ফর্মের আইডি থাকুক। এখন যে বিষয়টা এটা হচ্ছে আমরা এই বাকি কাজ করতে হবে করবো। যেমন এখান থেকে সাইট সেটিং এ চলে যাবে, ফর্মের বাকি যাবতীয় যা কাজ আছে বাকি সব কাজ এই ড্যাশবোর্ডের ভিতরে। আচ্ছা, ও এটা কি আপনাদের দেখাইছিলাম? হ্যাঁ ভাই, কোন আপলোড করা? হ্যাঁ ভাই কোন নাম, হ্যাঁ সহজ সুন্দর। মনে হচ্ছে তাই না, যে একটা ইমেজ সিলেক্ট করে দিলে হবে? দেখেন হবে না। আচ্ছা, ওই ক্লায়েন্টের কোডটাই দেখাই, এই যে। সো এটা হচ্ছে ওর লোগো, হ্যাঁ, এটা ওর লোগোটা ওর ওয়েবসাইট ও আমাকে প্রোভাইড করছে এটা। তো আমি যদি এটা আপলোড করি, কি বলছে? এক্সপেক্টেড ইমেজ টু বি 32 বাই 32। এখন 32 বাই 32 ইমেজ কে দেখলে ক্লায়েন্ট দিবে আপনারে? না ওটা ও বানায় পাবে কই? এখন বানায় বানাবো কই? এই যে দেখেন, মেক ইমেজ 32 স্পেস 32, এই ওয়েবসাইটে যাবে, প্রথম ওয়েবসাইটটাতে ঢুকবে। আসছে না, এখান থেকে সিলেক্ট করবেন ওর যে ইমেজটা, ক্লায়েন্টের যে ইমেজটা, এটা ক্লায়েন্টের ইমেজ। আপনার একটু ওয়েট করবো। এই যে 32 বাই 32 সবকিছু ঠিকঠাক ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এইটা এবার আপলোড করতে হবে। এই যে, দেখতে একটু বিচ্ছিরি লাগবে বাট ইউজ করার পর ঠিকঠাক দেখা যাবে। এটা হচ্ছে হ্যাভ আইকনটা, যেটা ওয়েবসাইটটা যখন কেউ ভিজিট করবে তখন এই যে আসছে। আর এটা এটা কত লাগবে? এটা হচ্ছে আইফোনে কেউ যদি কাউকে মেসেজ করে তাইলে এরকম দেখবে। ওরা তো আইফোনে মেসেজ করে তাই না, একজন আরেকজনকে।
যখন মেসেজ করে জি ভাই। লিঙ্কটা দিবে, লিঙ্কের প্রিভিউতে কি আসবে সেটা। এটা কত লাগবে? 256 বাই 256। তাহলে এই ইমেজটাকে আবার 256 বাই 256 বানাইতে হবে। তো এখান থেকে ইমেজ রিসাইজারে আবার যাব, এইখান থেকে ইমেজ সিলেক্ট করব। সাইডে ইউজ করছি, 256 বাই 256। এখান থেকে আপনি উইডথটা দিয়ে দিবেন কত, ছাপ্পান্ন 256। বাই 256। এই যে 256 বাই 256ই আছে। তো না হইলে এটা লক ভাঙতাম, এটা তো ভাঙে দুশো হতে ছাপ্পান্ন পারে। করে দিতাম। আচ্ছা। না ভাঙলে কিন্তু দুইটা লিঙ্ক থাকবে, তাই না? জি জি। এখান থেকে ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করলে যে লোগোটা আসবে, এই লোগোটা আপলোড করে দিলে দেখবেন যে কাজ হয়ে গেছে। তো এটা হচ্ছে এটা পাবলিশিং এর বিষয়টা। তারপর হচ্ছে সাইট অ্যাক্সেস। আচ্ছা, সাইড অ্যাক্সেসের এখান থেকে আপনি চাইলে যাদেরকে অ্যাড করছেন, ওই যখন প্ল্যান থাকবে তখন ওদেরকে এখান থেকে কন্টেন্ট, শুধু কন্টেন্ট আপলোড করতে পারবে নাকি সাইড অ্যাডমিন, এটা সিলেক্ট করতে পারবেন। ক্যান পাবলিশ অফ করে দিতে পারেন, যে সাইট শুধু কাজ সে করবে, পাবলিশ যখন আপনার ইচ্ছা তখন করবেন। এটা ক্লায়েন্টও এই ক্ষেত্রে ক্লায়েন্টের দরকার হয় না। আরেকটা বিষয় হচ্ছে পাবলিশিং এ গিয়ে আপনি চাইলে কিন্তু এই যে ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করতে পারেন। এই যে এটা ওয়েবসাইটের ইউআরএল না, জি আমি ভাই। দিয়ে দিলাম ধরো তাহলে কি হবে, 33254.webflow.in। এইখান থেকে আপনি চাইলে এই লিঙ্কটা, সাবডোমেনের লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার ডোমেনটা এখন থেকে এইটাই কাজ করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে বিষয়। তারপর হচ্ছে রিডাইরেকশন হচ্ছে, কখনো যদি কোনো লিঙ্ক চেঞ্জ করেন, কোনো একটা পেজের ইউআরএল চেঞ্জ করেন, কিন্তু ওই পেজে তো হতে পারে অনেক জায়গায় তো ওই পেজের লিঙ্ক করা আছে, তখন ঝামেলা হতে পারে, এই জন্য রিডাইরেক্ট করে দিতে হয় ওই পেজটাকে। এটা প্ল্যান থাকা লাগবে, পেজ প্ল্যান নাহলে করা যায় না এটা। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে প্ল্যান। প্ল্যানের ভিতরে তো আমরা জানি যে টাকা টাকা ওদেরকে যে, আপনি যদি কোনো একটা সিএমএস ইউজ করে থাকেন তাহলে এই প্ল্যান নিতে হবে, সিএমএস ছাড়া এই প্ল্যানই এনাফ যে কোনো সাইটের জন্য। আর যদি বিশাল ওয়েবসাইট থাকে তাহলে এটা নিতে হবে। এখন ওরা একটা করে ফ্রি ডোমেইন দিচ্ছে, যদিও এটা একটা ট্র্যাপ, পরবর্তী বছর রিনিউর সময় অনেক বেশি টাকা দিবে ওরা। সো এই আর কি, ক্লায়েন্ট খুশি নিয়ে যদি নিয়েও নিয়ে যায়, যে খুব খুশি এক বছরের জন্য প্ল্যানটা কিনে নিলে তাতে একটা ফ্রি ডোমেইন পেয়ে গেল। So, এই আর কি ব্যাপার। তারপর আছে এসইও। এসইওটা এখান থেকে ইন্ডেক্সটা অন করে দিবেন ক্লায়েন্টের সাইট যখন করবেন, অনেক সময় দেখবেন অফ করা আছে। ওর ডোমেনটা অ্যাড করার পর এটা ইন্ডেক্সিং অফ অন করে দিলে দেখবেন গুগলে আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে? আর এখান থেকে রোবট ডট টিএক্সি এটাও সাবমিট করতে হয়, তো এটাও সাইট প্ল্যান অ্যাড করলে রোবট ডট টিএক্সি এখান থেকে সাবমিট করার অপশন থাকে, এনে ক্লিক করে সাবমিট করে দিবেন, এই দুটা জিনিস করে দিবেন। এইগুলো যা যা আছে সবাই এনেবল করে দিবেন আর কি, যখন এসইও জন্য, তাহলেই দেখবেন যে ওর 50% এসইও ডান। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে ফর্মস। এইটাই হচ্ছে ফর্ম। তো ফর্মের যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো দুঃখজনক ভাবে ফ্রি অপশনে চেঞ্জ করার কোনো অপশন নাই। ফর্মের নাম চেঞ্জ করা যায় না, কিছুই করা যায় না। চেঞ্জ এখানে লিখলে এই সেভ এর অপশনটা চালু হয় না। এটা প্রিমিয়াম প্ল্যান নিলে তারপর চালু করা যায়। ইমেলটা কোথায় যাবে? যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে ওইটাতে ইমেল যাবে। তারপরে কেউ যদি ফর্ম সাবমিট করে, যেটাতে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওটাতে ইমেল যাবে। আরেকটা বিষয় হচ্ছে রিক্যাপচা দেখাইলাম না, যে রিক্যাপচার জি। ইউআরএল বা যে এপিআই কিটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখানে বলবেন, ক্লায়েন্ট পাবে কই? ক্লায়েন্টকে এই যে লিঙ্কটা পাবে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বলবেন এখান থেকে রিক্যাপচা নেন। তো ও কি করবে, অ্যাকাউন্ট করবে, ওর ডোমেন নাম দিয়ে অ্যাকাউন্ট করে ওর হয়তো মাস্টার কার্ড অ্যাড করতে বলবে, ফ্রি প্ল্যানেই সে নিতে পারবে। গুগল রিক্যাপচা সাবমিট করে করে একটা এপিআই দিবে, অথবা একটা সার্চ করে নেবেন রিক্যাপচা কানেক্ট টু ওয়েবফ্লো। ভিডিওটা ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে এরকম একটা অ্যাকাউন্ট করে আমাকে রিক্যাপচার এপিআইটা দাও, দিলে ওটা সেভ করে দিবেন, বসে সেভ করে দিবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর কাস্টম ফন্ট তো একটা দেখাইছি, তাই না? কাস্টম ফন্ট না ভাইয়া দেখেন দেখেন নাই। নাই। আচ্ছা, কাস্টম ফন্ট হচ্ছে যে ফন্টে ইসা, যে কোনো ফন্ট এখান থেকে অ্যাড করা যায়। ওদের এখানে ফন্টের লাইব্রেরি আছে হিউজ, যে কোনো ফন্ট আপনি এখান থেকে সার্চ করতে পারেন। যেটা ফ্রি, যে কোনো ফন্ট এখানে অ্যাভেলেবল আছে, হাজার হাজার ফন্ট আছে এদের। যে কোনো একটা ফন্ট ধরেন, এই ফন্ট আপনার দরকার, বেসিক ফন্ট, ফন্টের নাম এটা। আর কি কি টাইপের ফন্ট লাগবে, রেগুলার, ইটালিক, এক ফন্ট দিবেন, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর যদি মনে হয় যে এখানে নাই, আপলোড করবেন, ক্লায়েন্ট ফাইল দিয়ে দিছে, তাহলে এখান থেকে আপনি আপলোডও করতে পারেন। ফাইলের ফরম্যাট কি কি হবে যেখানে দেওয়া আছে, টিএফটি, ওটিএফ, ইওটি, আর হচ্ছে ডব্লিউও, এফএফ। এই কটা ফরম্যাট সাপোর্ট করে, সেই যে কোনো একটা ফরম্যাটের ফাইল দিলে এখানে আপলোড করলে হয়ে যাবে। দেন আপনি সাইটটা এখান থেকে পাবলিশ করে দিবেন। আর সাইটে যখন যাবেন, ফন্ট যখন সিলেক্ট করে দেবেন, দেখেন ওখানে ফন্ট চলে আসছে, ঠিক আছে? আবার কোনো ফন্ট ইউজ করলে ওই ফন্টের আবার কিন্তু ইয়ে থাকে অনেকগুলো ফন্টে। যেমন ধরুন এটা আমি নিলাম, এটা দেখবেন অনেকগুলো ভেরিয়েন্ট থাকতে পারে, সেটা একটু ভেরিয়েন্ট নাই তেমন। একটা ভালো ফন্ট দেখাই যেটা অনেক ভেরিয়েন্ট আছে।
সেক্ষেত্রে ভাই শুরুতে ফন্টটা আপলোড করে দিয়ে কাজ করাটা বেটার না? হ্যাঁ, যদি আপনার মনে হয় যে ফন্টটা মিসিং, তাহলে শুরুতেই আপনি আপলোড করে নেবেন। বা ওই যে ফন্ট সিলেক্টেড ওইখানে একটা অপশন আছে অ্যাড ফন্ট, ওখানে ক্লিক করে ডিরেক্ট ফন্ট অপশনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও দেখছি আছে ভাই। ল্যাটো। লাটো ভাই, LATO। তাও তো আসলো না। অন্যটা দেখি, ল্যাটো মনে হয় অ্যাড করা আছে। আমরা আচ্ছা এন্টার দিয়ে ট্রাই করি। এন্টার। এই যে দেখছেন কত ভেরিয়েন্ট না, জি ভাই। যেটা যেটা লাগে ওটা ওটা চেক মার্ক করে বা সবগুলো চেক মার্ক করে অ্যাড ফন্ট দিয়ে দিলে দেখবেন অ্যাড হয়ে গেছে। এই প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকে। আচ্ছা, এটা গেল ফন্টের বিষয়। আর ব্যাকআপের যে বিষয়টা, এই ব্যাকআপটা অটোমেটিকলি হয়ে যায়। দেখেন ব্যাকআপ হয়েছে কত, 15 মিনিট আগে, 29 মিনিট আগে, 7 দিন আগে। এইটা ওরা প্রতি আপডেটে 10 বার করে, আপনি যতবার 10 বারের বেলায় যখন আপনি আপডেট করবেন, এটা অটোমেটিকলি একটা করে ব্যাকআপ করবে। ঠিক আছে, মানে এই যে আমি দেখেন পাবলিশ করি আর না করি ব্যাকআপ আসে। ব্যাকআপ নিবে, এই যে হ্যাঁ, এই দেখাচ্ছে ওইখানে। আর এখন নতুন একটা সিস্টেম করছে, ক্লাস ওয়াইজও ব্যাকআপ নেওয়া যায়। মানে ওই সেকশনটা স্পেসিফিক, ওই সেকশনটার প্রিভিয়াস ভার্সন দেখতে পারবেন। মানে মনে হলো অনেকগুলা কাজ করে ফেলছেন, মনে হলো হ্যাঁ এই সেকশনটাতে একটা ভুল হয়ে গেছে, এটা তো ঠিক ছিল আগে। আর পুরো ওয়েবসাইটটাকে আবার ব্যাকআপ নিলে আপনার আগের যা করলেন পরে ওগুলো চলে গেল না সব। জি তো ভাই। ওইখানে একটা বিষয় হচ্ছে, আপনি ওই সেকশনটা ধরে ওই সেকশনের স্পেসিফিক ব্যাকআপ দেখতে পারবেন। এখানে যেমন আপনি দেখতে পারবেন প্রিভিউ, এই 7 দিন আগে কেমন ছিল সাইটটা দেখি, একবার এডিট প্যানেলে নিয়ে আপনাকে দেখাবো এরকম ছিল সাইটটা। ব্যাকআপ সিস্টেমটা চমৎকার, একদম এক্সাক্ট ব্যাকআপ পাওয়া যায়। এডিট অপশনে গিয়েও দেখা যায় যে সব ঠিকঠাক আছে কিনা। ধরেন আপনি রিস্টোর করলেন না, জাস্ট দেখলেন, তাহলেও হবে। আবার ব্যাকআপ করে ওটাতে যায় কন্ট্রোল সি দিয়ে সেকশন কপি করে রাখলেন। আবার এখন বর্তমানে যে ব্যাকআপ আছে এটাতে ব্যাক করলেন, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এটাও হয়ে করা গেল। যায়। আচ্ছা আচ্ছা। And বিষয়গুলো হচ্ছে ভাই, যত আপডেট থাকবে তত ওরা মার্কেট পাবে। হ্যাঁ সেটাই তো। এই দেখেন 7 দিন আগে এরকম ছিল অবশ্যই। তারপরে মনে হলো যে সাত জি দিন জি। আগে এই পার্টটা ভালো ছিল, এই পার্টটা আমার দরকার, এটা কপি করতে বা এটা করলে এটা রিড মোর অপশন, এটা কপি করলে কাজ করবে না। রিড মোর অপশন থেকে কপি কাজ করে না। তো এটাকে পাবলিশ করতে হবে, মানে এই ভার্সনে ব্যাক করতে হবে, বাট এটা তো আমরা ব্যাক করতে পারবো না, তো ফ্রি সাইট। এটা যখন ব্যাক করতে করবো তখন হচ্ছে কাজে দিবে আর কি, তখন আমরা এটা পাবলিশ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, পাবলিশ করতে পারবো। এটাই আর কি। তো অনেকগুলো অপশন দেখলাম আমরা, এখন আমরা একটু ফর্মটা চাইলে সাবমিট করে দেখতে পারি নাকি? কারণ আমার ফর্মটা একটু সাবমিট করে দেখি কি অবস্থা আমাদের ফর্মে। সাইট তো এটা। ফর্ম সাবমিশন দুই জায়গাতে যায়, একটা হচ্ছে ইমেইলে যায়, আর একটা হচ্ছে ড্যাশবোর্ড থেকেও অ্যাক্সেস করা যায়। ড্যাশবোর্ডের অ্যাক্সেস সিস্টেমটা চমৎকার, আমাকে প্রিমিয়াম আর কোনো কিছু নিতে হয় না। দেখা যায় ওইখানে আমি সবকিছু ম্যানেজ করতে পারি, এন্ড ওইখান থেকে আমি এক্সপোর্টও করতে পারবো সবগুলো। চাইলে ইমেল মার্কেটিং যদি করতে চাই ক্লায়েন্ট, পুরোপুরি এক্সপোর্ট করেই করতে পারবো, কোনো সমস্যা নেই। পাবলিশ করলাম। কি করলাম, আমি ধরেন সাবমিট করি। তো এই ইমেলটা তো আর দেওয়া যাবে না, তো সেম ইমেল হয়ে গেল। আমি কোন ইমেল দিই, কারণ আমি হচ্ছে দুটাই চুজ করলাম, যেহেতু আলাদা আলাদা গ্রুপ দুটাই চুজ করা যাবে। আমি এখান থেকে ধরুন হচ্ছে প্যানেলটা চুজ করলাম, এখান থেকে আমি দেখলাম আর চেক বক্স মানে এগ্রি, টার্মস এন্ড কন্ডিশন যেটা থাকলে ধরেন সাবমিট করবেন। সাবমিট হয়ে গেছে না? এটাও জি চাইলে ভাই। এডিট করতে পারেন, এখানে একটা ইমেজ বসাই দিতে পারেন। আর ওই যে কিভাবে করতে হয়, জাস্ট পুরো ফিল্টার ধরতে হবে, এই সাকসেস অপশনে যাইতে হবে। এখন আপনি এখন যা ইচ্ছা করেন এখানে ওইটাই শো ও করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে এসে ইমেজ বসান,
কুইক স্ট্যাক নেন, সুন্দর করে ডিজাইন করেন, থ্যাংক ইউ ফর সাবমিশন, থ্যাংক এখানে ইউটা একটু বড় করে দিয়ে বড় করে দিলেন, সবুজ করে জি দিলেন, ব্যাকগ্রাউন্ড দিলেন, যা ইচ্ছা, ইটস আপ টু ইউ। আচ্ছা আচ্ছা, এটা ফিল আপ হয়ে গেছে, আমরা এখন ইমেল চেক করি। আমাদের এই সাইটটা যে ইমেল দিয়ে খোলা ছিল ওইটাতেই যাবে, এটা চলে চেঞ্জ করা যাবে প্রিমিয়াম নিলে। প্রথমটা চলে আসছে। এই যে চলে আসছে, দেখছেন এই যে ফিল্ডের নাম অনুযায়ী চলে আসছে যে, ওই যে ফুড ড্রপ ডাউনে $2 সিলেক্ট করছে। এই যে এটা সিলেক্ট করছে যে এটা চলে আসছে, ঠিক আছে, এইগুলো সব চলে আসছে। চেকবক্স ট্রু মানে চেকবক্স সিলেক্ট করছে সে। চেক করছে, যদি সিলেক্ট না করে তাহলে ফলস আসবে। রিকোয়ার্ড না থাকলে ফলস আসবে, রিকোয়ার্ড না থাকলে সাবমিট করতে পারবে না। আচ্ছা আচ্ছা, যদি রিকোয়ার্ড দেওয়া থাকে, তাই না, রিকোয়ার্ড দেওয়া থাকলে তো আর ওটা না করে আর আসার কোনো অপশন নেই। আসতে পারবে না, হ্যাঁ। আর রিকোয়ার্ড না দেওয়া থাকলে ট্রু না ফলস এখানে দেখতে পাবে, ফলস থাকবে না। এই আর 50টা দিতে আমাদেরকে দিবে, যদি 50টা ফিল আপ হয়ে যায় তাহলে কি করবো সেটাও দেখি। এটা আরো একটা জায়গাতে আসছে, সেটা হচ্ছে আমাদের সাইট সেটিং এ যদি যাই আমরা দেখতে পাবো। আচ্ছা, এই যে ফর্মসে যান, একদম নিচে দেখবেন এই যে এখানে সাবমিশন আসছে। জি ভাই। এখান থেকে আপনি ঠিক একটা হয়ে গেছে, ভুল হয়ে গেলে ডিলিট করে দিতে পারেন বা এক্সপোর্ট ডাটা করে তারপরে জি, ফেলে দিলেন হয়তো। এক্সপোর্ট করলে একটা সিএসভি ফাইলে চলে আসবে যা যা ডাটা ছিল। দিয়ে এটা ডিলিট করলে আবার জিরোতে চলে গেল, মানে জিরোতে চলে গেল, আবার হ্যাঁ। কাউন্টিং আবার এ চলে গেল। 50টা আমি পাইলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই আর কি। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে আমি তো সুন্দর করে দেখাই না, আমি যে ফাংশনালিটি গুলো টাচ করছি সব, আপনারা সুন্দর করে একটা কন্টাক্ট পেজ বানাবেন যেটা ফাংশনাল, ঠিক আছে। যে কোনো একটা জি ইন্সপিরেশন হিসেবে নেবেন অনলাইন থেকে, নিয়ে ওটা দিয়ে আপনি চাইলে ফলো করে ডিজাইন করতে পারেন, ওই কন্টাক্ট পেজটাই সাবমিট করবেন সুন্দর করে। আর হচ্ছে মাল্টিপল পেজের প্রজেক্ট নেওয়ার ওটা প্র্যাকটিস নিজেরা করে নিয়েন, এই আর কি আপনাদের কাজ, ঠিক আছে। জি ভাই। Okay. তাহলে শেষ করি আজকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।